হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো সায়েন্স উইথ মিন্টু স্যারে প্রত্যেককে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো যাই হোক, আজকে আমরা গত মাধ্যমিক ভৌতবিজ্ঞানের যে ক্লাস ছিল, সেই মাধ্যমিক ভৌতবিজ্ঞানে আমরা ভৌতবিজ্ঞান আলোক অধ্যায়, যেটা পঞ্চম অধ্যায় আলো যেটা ছিল আমাদের, সেই লাইট থেকে 14টি বাছাই করা কোয়েশ্চেন তোমাদের লিখিয়ে দেওয়া হয়েছিল, তাই তো? সেই প্রশ্নগুলো উত্তর লেখার যে টেকনিক কেমন করে করতে হবে সেগুলো নিয়ে আজকের ভিডিও। তো তোমরা জানো যে আলোক বিজ্ঞান থেকে যে বাছাই করা 14টি প্রশ্ন আমাদের হাতে রয়েছে। যারা এখনো পাওনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিয়ে তারপর আজকের ক্লাসটি করবে, কারণ প্রশ্নগুলো আগে দরকার। যে 14টি প্রশ্ন লিখিয়ে দেওয়া হয়েছিল সেগুলো এখনো যাদের কাছে নেই তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে কোশ্চেনগুলো ডাউনলোড করে নিও। তো যাই হোক, চলো আমরা দেরি করব না, একদম আমাদের হাতে সময় নেই, কারণ টেস্ট পরীক্ষা আমাদের একদম খুব কাছে। স্কুলগুলোতে শুরু হতে চলেছে টেস্ট পরীক্ষা, যেটা মাধ্যমিকের একটা মহড়া বলতে পারো। তো সেখানে একটুখানি রেজাল্ট যদি তুমি ভালো করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো তোমার মাধ্যমিকে টেস্টের চেয়ে আরো ভালো পরীক্ষা তোমার হবেই হবে। তো যাই হোক, আমরা যাব আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান পঞ্চম অধ্যায় আলো অর্থাৎ লাইট থেকে যে 14টি প্রশ্ন লিখিয়ে দেওয়া হয়েছিল তার আজকে উত্তর করে দেব। তো চলো শুরু করা যাক। গতদিনের প্রথম প্রশ্ন দেখো, প্রশ্নটি স্ক্রিনে তোমাদের রয়েছে। প্রশ্নটি কি রয়েছে দেখো, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। আর একবার, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। তো এই প্রশ্নটি যদি আমাদের আসে তাহলে প্রথমেই যেটা করতে হবে আমাদের, একটি আমরা চিত্র অঙ্কন করে নেব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1, চিত্রটি এরকম, একটা অবতল দর্পণ এখানে এঁকে নেব। এই অবতল দর্পণের নাম মনে করো M1, এখানে মেরু আছে দর্পণের P M2, ঠিক আছে? M1 P M2 মেরু বরাবর আমরা একটা প্রধান অক্ষ এঁকে দেব, ঠিক আছে? মনে করো এইখানে C হচ্ছে তার বক্রতা কেন্দ্র এবং F হচ্ছে মুখ্য ফোকাস। সিটা আর একটু দূরে লিখলাম, এইখানে C, এইখানে F রয়েছে, ঠিক আছে? কি কি করলাম একবার দেখে নাও ঝটপট। M1 P M2 একটা দর্পণ, যেখানে P হচ্ছে দর্পণের মেরু, C হচ্ছে বক্রতা কেন্দ্র, F হচ্ছে ফোকাস। তাহলে কোনগুলো কি আমি একবার খুব সংক্ষেপে লিখে দিই। C হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, F হচ্ছে ফোকাস, আর P হচ্ছে মেরু, P সমান মেরু। M1 P M2 এটা হচ্ছে দর্পণ। কেমন দর্পণ? অবশ্যই অবতল দর্পণ, অবতল দর্পণ, ঠিক আছে? এইবারে কি বলেছি দেখো, একটা উপাক্ষীয় রশ্মি যেটা আমরা অবতল দর্পণের উপরে আপতিত করব, সেটা হচ্ছে মনে করো RS। এখানে প্রধান অক্ষের সমান্তরাল একটা উপাক্ষীয় রশ্মি নিলাম, যেটা RS দর্পণের উপরে S বিন্দুতে আপতিত হয়। তাহলে তোমরা জানো দর্পণের উপরে যদি কোনো রশ্মি আপতিত হয় তাহলে সে কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে, অর্থাৎ F বিন্দু দিয়ে যাবে। তাহলে RS আপতিত হওয়ার পর, S বিন্দুতে আপতিত হওয়ার পর S F পথে ফোকাস দিয়ে S F পথে চলে যাবে, ঠিক আছে? এবারে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই বক্রতা কেন্দ্রের সঙ্গে S বিন্দু যুক্ত করে দিলাম, অর্থাৎ CS কে যুক্ত করা হলো, CS যুক্ত করা হলো, ঠিক আছে? প্রমাণটা দেখে নাও একবার, কিভাবে আমরা প্রমাণটা করব একবার দেখে নাও। প্রমাণ হচ্ছে, আগে বলে দিই, লেখালেখি পরে, আগে বলে দিই তোমাদের। দেখো, প্রতিফলনের নিয়ম অনুযায়ী এখানে কি হচ্ছে, CS যদি বক্রতা ব্যাসার্ধ হয়, CS সমান বক্রতা ব্যাসার্ধ বা ব্যাসার্ধ বলতে পারো দর্পণের, সেই বক্রতা ব্যাসার্ধ সবসময় কি হয় না, দর্পণের উপরে লম্ব হয়, অর্থাৎ CS এই দর্পণটার উপরে CS সরলরেখাটা লম্ব। তাহলে প্রতিফলনের সূত্রানুযায়ী কি হবে, এইটা RSC এই কোণটা হচ্ছে আপাতন কোণ, আর এই FSC এটা হচ্ছে প্রতিফলন কোণ। তো আমরা ধরে নিলাম কোণ
এসসি সমান কোণ এফএসসি, এফএসসি সমান থিটা। ঠিক আছে, থিটা এটা ধরিলাম। আরেকবার দেখে নাও, সিএসটা বক্রতা ব্যাসার্ধ, তাহলে এস বিন্দুতে দর্পণের উপরে সিএস সরলরেখা কি হবে? লম্ব হবে। ঠিক আছে, এবার লম্ব হওয়ার জন্য কি হলো? প্রতিফলনের নিয়ম অনুযায়ী কোণ আর এস সি এবং কোণ এফ এস সি এই দুটো সমান হলো, এবং এই দুটোর মান আমরা ধরে নিলাম এটাও থিটা, এটা আপাতন কোণ যদি থিটা হয় তাহলে প্রতিফলন কোণ থিটায় হবে। আর আমরা প্রতিফলনের নিয়ম অনুযায়ী জানি আপাতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আর এস সি সমান এফ এস সি সমান থিটা। আবার দেখো সমান্তরালের নিয়ম অনুযায়ী কি হচ্ছে, আর এস অর্থাৎ এই যে আর এসটা প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষ কোনটা? এখানে বক্রতা কেন্দ্র আর মেরুর সংযোজক রেখাকে আমরা প্রধান অক্ষ বলি, তাহলে এইটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ, তাই তো, এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষ যদি সিপি হয় তাহলে আর এস সমান্তরাল সিপি, আর ভেদক কোনটা বা ছেদক কোনটা? সিএস ছেদক, সিএস হচ্ছে ভেদক বা ছেদক। তাহলে আমরা কি জানি, দুটো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক যদি ছেদ করে তাহলে একান্তর কোণগুলো সমান হবে। তাহলে একান্তর কোণ এখানে কোনটা দেখো, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা, তাই না? এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা। তার জন্য আমরা কি লিখবো? অতএব কোণ আর এস সি, কোণ আর এস সি সমান সমান একান্তর কোণ কোনটা বলো? কোণ এফ এস সি, কোণ এফ এস সি সমান এটাও থিটা হবে। তাহলে যেটা পেলাম আমরা, দেখো একবার দুটো জিনিস মাথায় রাখবা, একবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী পেলাম এই কোণটা সমান, দুটোর মানই থিটা। আবার একবার সমান্তরালের নিয়ম অনুযায়ী আমরা পেলাম এই কোণটা আর এই কোণটা একান্তর, দুটো কোণই থিটা, এটা থিটা হলে একান্তর এটা থিটা। আর প্রতিফলনের নিয়ম অনুযায়ী কি হবে? আপাতন কোণ যদি এটা থিটা হয় তাহলে প্রতিফলন কোণ এটা থিটা। ঠিক আছে, তার মানে কি পেলাম? এই কোণ সমান যদি এই কোণ হয়, আবার এই কোণ সমান যদি এই কোণ হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তার মানে কি? এই কোণটার নাম কি? এফ এস সি, আর এই কোণটার নাম এফ সি এস। তাহলে আমরা কি লিখবো? অতএব কোণ এফ এস সি, এফ এস সি সমান কোণ এফ সি এস, এফ সি এস সমান সমান থিটা। ঠিক আছে, তাহলে যদি এই কোণ আর এই কোণ সমান হয়, এই যে দেখো মার্কিং করে দিলাম আমি ভালো করে, এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি জানি, এই ত্রিভুজের কোন ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে কি হবে? অনুরূপ বাহু দুটি সমান হবে। তাহলে অনুরূপ বাহু কোনটা? এইটা আর এটা। তাহলে অতএব আমরা লিখতে পারি সিএফ বাহু সমান সমান এফ এস বাহু। ব্যাস, এত দূর অব্দি আগে রেডি রাখো। সিএফ সমান এফ এস, ক্লিয়ার? সিএফ সমান এফ এস, সিএফ সমান এফ এস। এইবার দেখো, এবার এই যে আর এস রশ্মিটা হচ্ছে একটা উপাক্ষীয় রশ্মি, আর উপাক্ষীয় রশ্মির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে উপাক্ষীয় রশ্মি সবসময় মেরুর কাছাকাছি আপতিত হয়। তাহলে এই আর এসটা যদি মেরু পি এর কাছাকাছি আপতিত হয়েছে ধরে নিই আমরা, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এফ এস টেন্স টু এফ পি, এফ এস এরপরে আমরা এখানে লিখছি এফ এস টেন্স টু কি হবে? এফপি, অর্থাৎ এই এফএস আর এফপি প্রায় কাছাকাছি ধরে নেব আমরা। ঠিক আছে, কাছাকাছি। আবার বলছি আমি, আর এস ভাষাটা ব্যবহার করবে যে আর এস যেহেতু উপাক্ষীয় রশ্মি, সুতরাং আর এস পি বা মেরুর খুব কাছাকাছি আপতিত হয়। আর যদি কাছাকাছি আপতিত হয় তখন আমরা এই এফএস এবং এফপি এই দুটোকে প্রায় সমান ধরতে পারি, টেন্স টু যেটাকে বলি আমরা, প্রায় সমান। তাহলে কি হলো ব্যাপারটা? একবার একটু আগে বললাম সিএফ সমান এফএস, এই যে সিএফ সমান এফএস, আর এখন বলছি আমরা এফএস সমান এফপি। তাহলে কি দাঁড়ালো? একবার এটা সমান এটা, একবার এটা সমান এটা, তার মানে এটা সমান এটা, অর্থাৎ আমরা কি লিখতে পারি? সিএফ সমান সমান এফপি লিখতে পারি, সিএফ সমান এফপি। আবার এফপি সমান আবার কি লিখতে পারি? এটা সমান যদি এটা হয় তাহলে এটা কি লিখতে পারি? এফপি সমান হাফ সিপি লিখতে পারি না? এই গোটাটার অর্ধেক, এইটুকু হচ্ছে এই গোটাটার অর্ধেক, অর্থাৎ এফপিটা হচ্ছে সিপি এর অর্ধেক। এবারে দেখো এফপিটা কি জিনিস? আচ্ছা এখানে লিখবো অতএব এফপি সমান হাফ সিপি। এফপিটা কি জিনিস দেখো, এফপি হচ্ছে এফ যদি ফোকাস হয়, পি যদি মেরু হয়, তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলি? ফোকাস দূরত্ব বা এফ বলি। তাহলে এফপি এর জায়গায় লিখলাম অতএব এফ সমান সমান হাফ। সিপি কে কি বলি? সিপি, সিপি হচ্ছে দেখো সি হচ্ছে বক্রতা কেন্দ্র,
তাহলে বক্রতা কেন্দ্র যদি হয় তাহলে এই পি অর্থাৎ দর্পণের যে কোনো বিন্দু এই এস বলো পি বলো এগুলোর সঙ্গে সি বিন্দু যদি যোগ করি তাহলে সেটা কি পাবো? বক্রতা ব্যাসার্ধ পাবো। আর আমি আগেই ধরেছি সিএসটা বক্রতা ব্যাসার্ধ, তার মানে সিপিটাও বক্রতা ব্যাসার্ধ, তার মানে বক্রতা ব্যাসার্ধের মান কত ধরি আমরা? ইন জেনারেলি আর ধরি, তাই তো? বক্রতা ব্যাসার্ধের বক্রতা ব্যাসার্ধকে আমরা আর ধরি, তাহলে সিপি সমান আর। বোঝা গেল? আবার বলছি, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে সিএস সমান সিপি সমান আর ধরিলাম, এখানে বলেই দিলাম ব্যাপারটা। এই তাহলে কি দাঁড়ালো? কোনাকুনি গুণ করো। অতএব আর সমান সমান কোনাকুনি গুণ করলে 2f, আর সমান সমান 2f। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়, আর সমান 2f। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রমাণ করো আর সমান সমান 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। এটা পরীক্ষায় এলে কিন্তু আমরা এবারে করতে পারবো। আর একবার তোমাদের বুঝিয়ে দিই, খুব তাড়াতাড়ি একবার বুঝে নেবে। দেখো এখানে একটা দর্পণ আঁকিয়েছি আমি, অবতল দর্পণ M1 P M2, ঠিক আছে, যার সি হচ্ছে বক্রতা কেন্দ্র, এফ পি হচ্ছে মেরু, আর এফ হচ্ছে ফোকাস। তারপরে কি বললাম? আর এস একটি উপাক্ষীয় রশ্মি, ওই দর্পণের উপরে এস বিন্দুতে আপতিত হয়ে এস এফ পথে চলে যায়, ঠিক আছে, এস এফ পথে চলে যায়, এখানে টি নাম দিতে পারো, অর্থাৎ এস টি পথে চলে যায়। এবারে কি করলাম? সিএস যুক্ত করলাম। তাহলে সিএস সরলরেখাটি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সেটা দর্পণের উপরে এস বিন্দুতে লম্ব হবে। তাহলে প্রতিফলনের সূত্র অনুযায়ী কি পেলাম? কোণ আর এস সি সমান সমান কোণ এফ এস সি সমান থিটা ধরলাম, এই কোণ সমান থিটা ধরলাম। আবার আর এস আর সিপি সমান্তরাল, এই যে এই আর এস আর সিপি সমান্তরাল, এইটা সিএসটা হচ্ছে ভেদক, তাহলে কোণ আর এস সি সমান একান্তর কোণ এস সি এফ সমান থিটা, এটারও মান থিটা। তাহলে ত্রিভুজ সি এফ এস, এটার এই কোণটা থিটা, এই কোণটা থিটা, তাহলে কি হবে? অনুরূপ বাহু সিএফ সমান সমান এফ এস, এই যে সিএফ সমান সমান এফ এস, আমরা লিখেছি সিএফ সমান এফ এস। আবার আর এস যেহেতু উপাক্ষীয় রশ্মি, তাহলে আর এস সরলরেখাটা মেরু পি এর কাছাকাছি আপতিত হয়। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ এস প্রায় কাছাকাছি হবে এফপি, অর্থাৎ টেন্স টু এফপি। এবারে কি বলবো আমরা? তাহলে এই এফএস আর এফপি যদি কাছাকাছি হয়, আবার এফএস সমান যদি সিএফ হয়, তাহলে আমরা বলতে পারি সিএফ সমান এফপি, এই যে লিখেছি সিএফ সমান এফপি। তাহলে এফপি সমান হচ্ছে হাফ সিপি, এফপি সমান হাফ সিপি। এফপি মানে ফোকাস দৈর্ঘ্য, যেটাকে বলি এফ, আর সিপি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, যেটাকে বলি আর। তাহলে এফ সমান হাফ আর, এফ সমান হাফ আর, কোনাকুনি গুণ করো, আর সমান 2f। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ তার ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। পরীক্ষায় এলে আমার মনে হয় না আর কারো কোনো অসুবিধা থাকবে। একবার দেখে নাও। চলে যাব আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে, ঠিক আছে? এবারে আমরা সোজা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। 2 নম্বর প্রশ্নটা কি ছিল একবার দেখে নাও। 2 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো, ঠিক আছে? তো চলো দেখে নিই এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখব। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি, এই সূত্রটির একটি নাম আছে জানো তোমরা? আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটিকে বলা হয় স্নেলের সূত্র বা স্নেলস ল, তাই তো? তো এক্ষেত্রে আলোর প্রতিসরণের আমরা দুটো সূত্র পাই, একটা প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। আমাদের কোয়েশ্চেনটা কোনটা দিয়েছে পরীক্ষায়, মানে সাজেশনে কোনটা দেওয়া আছে? দ্বিতীয় সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। তো চলো দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার পরীক্ষায় যদি আসে আমরা কি লিখবো। প্রথমেই বলি আলোর প্রতিসরণের দুটো সূত্র। প্রথম সূত্রটা আমরা জানি যে তোমার আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত হবে। একদম সেম আলোর প্রতিফলনের সূত্রের মতো লিখে দেব, শুধু পার্থক্য হচ্ছে ওই আলোর প্রতিফলনের বেলায় প্রতিফলিত রশ্মি বলবো, আর প্রতিসরণের বেলায় প্রতিসৃত রশ্মি বলবো, ঠিক আছে? এইটুকুই ডিফারেন্স প্রথম সূত্রে। এসেছে কোনটা? সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র। সূত্রটা কি? দুটি নির্দিষ্ট মাধ্যম এবং
একটি নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে আলোকরশ্মির তোমার আপাতন কোণের যে সাইন এবং প্রতিসরণ কোণের সাইন তাদের অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। ঠিক আছে, এইটুকু আমরা লিখে দেব। কি লিখলাম না, দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। এটা হচ্ছে সেকেন্ড ল, স্নেলস ল যেটাকে আমরা বলি, সেই দ্বিতীয় সূত্র। এবং এর ব্যাখ্যা যদি বলে তখন দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা প্রতিসরণের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, এইটা যদি পরীক্ষায় আসে তখন আমাদেরকে কি করতে হবে, একটা ছবি আঁকাতে হবে। দেখো বিভেদ তল আঁকালাম একটা, এটা মনে করো বিভেদ তল, দুটো মাধ্যমের বিভেদ তল। ঠিক আছে, এখানে একটা অভিলম্ব আঁকিয়ে দিলাম, এন ও এন ড্যাশ। ঠিক আছে, এবারে একটা মনে করো এই বিন্দুতে একটা আপতিত রশ্মি, এইটা। আর এটা যদি লঘু হয়, প্রতিসরণ তোমরা জানো লঘু ঘন দুটো ভিন্ন ভিন্ন মাধ্যমের ব্যাপার থাকে। কখনো কখনো আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, আবার কখনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়। সেক্ষেত্রে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এলে আলোক রশ্মি অভিলম্বের কাছে আসে, আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই নিয়ে একটা কোশ্চেন আমাদের আজকেই সাজেশনে আছে, তখন ডিটেলস বলবো। আপাতত দেখো এই ছবিতে এটা আপতিত রশ্মি, আর এটা যদি অভিলম্ব হয় তাহলে এটা আপাতন কোণ, যেটাকে আমরা বলবো আই। আর প্রতিসিত রশ্মি অভিলম্বের কাছে সরে আসবে, তাহলে এইটা হবে তোমার আর, যেটা প্রতিসরণ কোণ। স্নেলের সূত্র বলছে সাইন আই অর্থাৎ আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এই দুটো ধ্রুবক। অর্থাৎ এই যে এটাকে মিউ বলা হয়, মিউ, এর উচ্চারণটা হচ্ছে মিউ। এই মিউটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, প্রতিসরাঙ্ক বলা হয়, মিউকে বলা হয় প্রতিসরাঙ্ক। ব্যাখ্যাটা আমরা কি দেবো, তাহলে ছবিটা আঁকিয়ে দেবো, দিয়ে বলবো এটা আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। যদি আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হয়, তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত অর্থাৎ সাইন আই বাই সাইন আর এর মান হবে মিউ। এই মিউকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তো যার মান পরবর্তীকালে আমরা কোশ্চেনও আছে আজকে আলোক রশ্মির বর্ণের উপরে, উষ্ণতার উপরে এবং মাধ্যম দ্বয়ের প্রকৃতির উপরে নির্ভর করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। তাহলে গোটা কোশ্চেনটা কি হলো, যে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। তখন আমরা বলবো যে সূত্রটি দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে আলোক রশ্মির আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। আর ব্যাখ্যায় গিয়ে বলবো যে যদি আপতন কোণের মান আই হয়, প্রতিসরণ কোণের মান আর হয়, তাহলে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক। সমান ধ্রুবকটাকে আমরা মিউ ধরবো, ধরে বলবো মিউকে প্রতিসরাঙ্ক বলা হয়। ব্যাস এটুকুই। ঠিক আছে, তো চলো এবারে যাওয়া যাক আমাদের আলোক বিজ্ঞান থেকে দেওয়া 3 নম্বরের প্রশ্ন। প্রশ্নটা অলরেডি তোমাদের স্ক্রিনে দেওয়া হয়েছে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 3, 3-এর দাগের প্রশ্ন কি ছিল, উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। উত্তল লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশিষ্য এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়। এটা কিন্তু একটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে, তোমাদের বেলাতেও আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটি যদি আসে তার উত্তর কি করব, দেখো প্রথমে এখানে কি কি লিখলাম, হেডলাইন আছে 3 নম্বর প্রশ্ন। হেডলাইন হচ্ছে উত্তল লেন্স দ্বারা অসৎ সমশিষ্য ও বিবর্ধিত মানে বড়, বিবর্ধিত প্রতিবিম্ব গঠন, তাই তো? সেটাকে একটা চিত্রের সাহায্যে তোমাকে বোঝাতে হবে ব্যাপারটা। প্রতিবিম্ব গঠন। তো দেখো প্রথমেই যেটা করতে হবে আমাদেরকে, প্রথমে একটা উত্তল লেন্স আঁকিয়ে নিতে হবে। এখানে একটা উত্তল লেন্স আঁকিয়ে দিলাম, মনে করো লেন্সের নাম দিয়ে দিলাম এখানে L1। এর আলোক কেন্দ্র নিলাম O,
ঠিক আছে, ও। এবার একটা প্রধান অক্ষ আঁকিয়ে দিলাম, এই প্রধান অক্ষ, ঠিক আছে। ব্যাস, এবার যেটা করব সেটা হচ্ছে এখানে আলোক কেন্দ্রের সামনে একটা ফোকাস নিলাম, প্রথম মুখ্য ফোকাস F1, ঠিক তার উল্টো দিকে নিলাম। এই ও F1 এর যা দৈর্ঘ্য হবে ও F2 এখানে নেব, দৈর্ঘ্য কিন্তু তাই হবে, ঠিক আছে। এবারে উত্তর লেন্স দ্বারা কিভাবে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন, এই উত্তর দিতে গেলে প্রথমেই তোমার জানা দরকার যে বস্তুটাকে কোথায় রাখতে হবে। বস্তুটার যে অবস্থান সেটা হচ্ছে ও আর এফ এর মাঝে। তাহলে আমি এখানে আগেই লিখে দেব যে বস্তুর বস্তুর সরি, এখানে লিখলে হবে না, এখানে কিছু কাজ আছে। এখানে লিখে দিলাম বস্তুর অবস্থান, সেই বস্তুর অবস্থানটা হচ্ছে ও এবং F1 এর মাঝে, যে কোনো জায়গায় ও এবং F1 এর মাঝে তুমি যে কোনো জায়গায় রাখতে পারো বস্তুটাকে, ঠিক আছে। তাহলে এটা যদি ও হয়, এটা যদি F1 হয়, তাহলে আমি এর মাঝে যে কোনো একটা জায়গায় রাখলাম, যে কোনো জায়গায়, এখানে 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 আমি এখানে রাখলাম, মনে করো একটা পি কিউ বস্তু রেখে দিলাম, এই পি আর এই কিউ। কি করলাম, প্রধান অক্ষের উপরে আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে যে কোনো একটা জায়গায় পি কিউ একটা বস্তুকে রেখে দিলাম। এবার কি হবে দেখো, পি বিন্দু থেকে নির্গত একটা আলোক রশ্মি সোজা লেন্সের উপরে এসে পড়বে, উত্তর লেন্সের উপরে এই বরাবর পি আর পথে। সে কোন দিক দিয়ে যাবে, পি আর পথে আসার পরে সে অবশ্যই ফোকাস দিয়ে যাবে, তাই না, F2 দিয়ে। আর একটা রশ্মি পি বিন্দু থেকে নির্গত হবে, যেটা আলোক কেন্দ্র বরাবর, সে সোজা সরলরেখায় চলে যাবে। এই হাতে আঁকলাম, দাগগুলো একটু বাঁকা হবে, মানিয়ে নিও, মূল কনসেপ্টটা বুঝে নিও, তাহলে হবে, ঠিক আছে। আবার বলি আমি, পি বিন্দু থেকে দুটো আলোক রশ্মি নির্গত হবে, একটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে যেটা পি আর, সে পি আর পথে গিয়ে কি করবে, F2 অর্থাৎ দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে যাবে, আর একটা মুখ্য ফোকাস দিয়ে যাবে। আর একটা হচ্ছে যেটা পি ও আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে সোজা সরলরেখায় চলে যাবে। আলোক কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি গেলে তার দিক পরিবর্তন হয় না। এবারে দেখো, এরা কিন্তু কখনোই পেছনের দিকে, মানে সামনের দিকে যদি আমি নিয়ে যাই এদেরকে, এরা মিলিত হবে না, কখনোই এরা মিলিত হবে না। যত দূরে তুমি বর্ধিত করবে ততই কিন্তু দূরত্ব বাড়বে। তাহলে কি করব, এদেরকে পেছনে যদি আমি বর্ধিত করি, তাহলে এটাকে পেছনে বর্ধিত করলে এই, এটাকে পেছনে বর্ধিত করলে এই, এরা কিন্তু পেছনে গিয়ে এক জায়গায় দেখো মিলিত হয়ে গেল, ঠিক আছে। এই যে পেছনে গিয়ে মিলিত হলো, এই বিন্দুটাকে নাম দিলাম আমি P1। আর P1 বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে একটা লম্ব টেনে দিলাম Q1, ব্যাস। তাহলে এই যে PQ বস্তুটা নিয়েছিলাম না আমরা প্রধান অক্ষের উপরে, PQ যেটা ও আর এফ এর মাঝে নিয়েছিলাম, সেই PQ বস্তুর দেখো ঠিক সেই দিকে, যেদিকে PQ ছিল সেদিকেই আর একটা প্রতিবিম্ব P1 Q1 গঠিত হলো। তাহলে আমরা এখানে কি লিখবো লেখার সময়, P1 Q1 হলো PQ এর প্রতিবিম্ব, ব্যাস। এবারে এখানে বৈশিষ্ট্যটা দিয়ে দেবো। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি হবে দেখে বলো। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, তিনটে বৈশিষ্ট্য কি কি, একই দিকে হলে কি বলি আমরা, সমশীর্ষ। সহজ বাংলায় কি বলা হয়, সোজা। ছোট না বড় মনে হচ্ছে, পিকিউ বড় না P1 Q1 বড়, অবশ্যই দেখে বুঝতে পারবে P1 Q1 বড়, তার মানে কি বিবর্ধিত। বিবর্ধিত মানে কি সোজা বাংলায়, বড়। আর একটা হচ্ছে দেখো, একই দিকে যখন হয় তখন সেটা অসৎ হয়, আর উল্টো দিকে যদি হতো, প্রধান অক্ষের উল্টো দিকে হলে তখন সৎ হতো, এটা হচ্ছে অসৎ, ব্যাস। তাহলে পি কিউ বস্তুটির, প্রধান অক্ষের উপরে পি কিউ বস্তুটির যে প্রতিবিম্ব আমরা পেলাম P1 Q1, সেটা একটা অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব, যেটা কিনা উত্তর লেন্স দ্বারা গঠিত হলো। তাহলে কন্ডিশনটা কি, উত্তর লেন্স দ্বারা অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়ার কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে যে আমরা বস্তুটিকে ও এবং এফ অর্থাৎ আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে যে কোনো জায়গায় যদি রাখি, তাহলেই আমরা উত্তর লেন্সের সাহায্যে একটি অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত
প্রতিবিম্ব গঠন করতে পারবো। ঠিক আছে, পরীক্ষায় এলে ছবিটি আঁকিয়ে দিবে। আরবার খুব সংক্ষেপে বলে দিই, এটা একটা উত্তর লেন্স, যেটা L1, ঠিক আছে, তার আলোক কেন্দ্র O, এখানে একটা আলোক কেন্দ্র দিয়ে সোজা প্রধান অক্ষ আঁকিয়ে নিলাম, স্কেল দিয়ে আঁকাবে তোমরা। আঁকিয়ে নেওয়ার পর কি করব, আমরা এখানে OF1 আর ঠিক সমদৈর্ঘ্যে OF2 নেব বিপরীত দিকে। এই O আর F1 এর মাঝে যে কোনো জায়গায় একটা বস্তু নিলাম PQ। P বিন্দু থেকে দুটো আলোক রশ্মি, একটা PR পথে এসে F2 দিয়ে যাবে, আর একটা PO পথে সোজা চলে যাবে। এই দুটো যেহেতু মিলিত হচ্ছে না, তাই এদেরকে যখন পেছনের দিকে বর্ধিত করলাম, তোমরা স্কেল বসিয়ে পেছনের দিকে টেনে দেবে, দেখবে মোটামুটি মিলিত হবে। যদি মিলিত হতে না চায়, মাথাটা একটু বাঁকিয়ে নিয়ে মিলিত হবে। এমন নয় পরীক্ষার খাতা পার হয়ে যেন এরকম জায়গায় চলে যাচ্ছে, এরকম যেন না হয়। ঠিক আছে, তো মিলিত হলে এটা P' নাম দিয়ে দেবে। এখান থেকে একটা লম্ব প্রধান অক্ষের উপরে টানলে তার নাম হবে Q', অর্থাৎ PQ একটা বস্তুর প্রতিবিম্ব, P1 Q1 আমরা পেয়ে গেলাম। তাহলে P1 Q1 হলো PQ এর প্রতিবিম্ব, তার বৈশিষ্ট্য সমশীর্ষ, বিবর্ধিত এবং অসৎ। ঠিক আছে, আশা করি পরীক্ষা এলে কিন্তু পারবো আমরা। তো চলো এবারে আমরা নেক্সট চলে যাব আমাদের কোশ্চেন নাম্বার 4। 4-এর দাগের কোশ্চেনটা কি ছিল, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় না কেন? প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় না কেন? এটা একটু সহজভাবে বলা যায়, সহজভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো। যদি পরীক্ষায় প্রশ্নটা আসে, দেখো আমরা কিভাবে লিখবো। প্রিজম, তোমরা জানো প্রিজমের 5টা তল, সাধারণত কাঁচের তৈরি প্রিজম, তাই তো? এবং এটাও নিশ্চয় জানো প্রিজম ফাঁপা যদি হয় সেটা কিন্তু কোনো আলোর বিচ্ছুরণ ঘটায় না। ঠিক আছে, সলিড প্রিজম লাগে বিচ্ছুরণের জন্য। তো আমাদের প্রশ্নটা আরেকবার, প্রিজমের দেখো স্ক্রিনে দেখো, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন? কোশ্চেন নাম্বার 4। তো এই কোশ্চেনের উত্তর বলার আগে একটুখানি ব্যাকগ্রাউন্ড বলে নিই, যে প্রিজমের দেখো, প্রিজমের দুটো পাশাপাশি প্রতিসারক তল, প্রথম প্রতিসারক তল, দ্বিতীয় প্রতিসারক তল, তার নিচে আছে ভূমি। আর এই দুই প্রতিসারক তল যে কোণে ছেদ করে সেটাকে আমরা প্রতিসারক কোণ বলি, যেটাকে A দ্বারা প্রকাশ করি। পরবর্তীতে একটা প্রশ্ন রয়েছে আমাদের প্রিজম সংক্রান্ত। যাই হোক, এক্ষেত্রে মূল প্রশ্নটি হচ্ছে যে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন। তাহলে আমাকে জানতে হবে বিচ্ছুরণ কাকে বলে। না, সাদা আলোর 7টা ভিন্ন ভিন্ন বর্ণের আলোতে ভেঙে যাওয়াকে বলা হয় বিচ্ছুরণ। তোমরা বেনি সহ কলা জানো, যে ভিবজিয়র যেটাকে আমরা বলি, বেগুনি, নীল, আকাশী, কমলা, লাল। ঠিক আছে, তো এই যে বেনিয়া সহ কলা, 7টা ভিন্ন ভিন্ন রং, এই রঙে সাদা আলোর ভেঙে যাওয়াই হচ্ছে আলোর বিচ্ছুরণ। এখন প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় কেন ভাঙে? না, সাদা আলোটা যখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে যায়, তখন এক্ষেত্রে প্রত্যেকটি বর্ণ কিন্তু সমান বেগে চলে। ঠিক আছে, এখানে তোমার শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে প্রত্যেকটা বর্ণের বেগ কিন্তু সমান। কিন্তু যখনই সে বায়ু মাধ্যমে রাখা কোনো প্রিজমের ভেতরে প্রবেশ করে, তার প্রথম প্রতিসারক তলের মধ্যে প্রবেশ করে, যে প্রিজমে ঢুকে যায়, তখন কি হয়, প্রিজমটা কঠিন মাধ্যম, কাঁচ। তো সেই মাধ্যমে প্রবেশ করার পর সেখানে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ কিন্তু বিভিন্ন হয়ে যায়। তোমরা জানো লাল বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে বেশি। গতিবেগ কোন বর্ণের বেশি? গতিবেগ লাল বর্ণের গতিবেগ হচ্ছে সবচেয়ে বেশি। আবার বেগুনি বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে কম। ফলে যখন প্রিজমের মধ্যে দিয়ে আলোটা ঢোকে, একটা আলো যখন সাদা আলো ঢুকছে, 1 2 3 4 5 6 7 বেঁকে যায়, 1 2 3 4 5 6 7 দিয়ে এখানে হয়ে যায় বে নি আ স হ ক লা। এই যে 7টা ভিন্ন ভিন্ন বর্ণের আলোক পট্টি তৈরি হয়, অর্থাৎ বর্ণালী তৈরি হয়, এই 7টা বর্ণে ভেঙে যাওয়াটাই হচ্ছে বিচ্ছুরণ। তাহলে বিচ্ছুরণ কেন হয়? না, প্রিজমের মধ্যে প্রবেশ করার পর, প্রিজম যেহেতু কাঁচ মাধ্যম, ঘন মাধ্যম, তাই এখানে বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ বিভিন্ন হয়ে যায়। লাল বর্ণের গতিবেগ সবচেয়ে বেশি, বেগুনি বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে কম। ফলে চ্যুতি যেটা হয়, লাল বর্ণের চ্যুতিটা দেখো, লাল বর্ণটা প্রায় সোজাসুজি চলে গেছে, তাই না? লাল বর্ণটাকে আমি লাল দিয়ে ইন্ডিকেট করি, তাহলে চোখে পড়বে লাল বর্ণের যে আলো সেটা কিন্তু
প্রায় দেখো সোজা সরলরেখায় চলে গেছে। আবার বেগুনি বর্ণের যেটা আলো, সেই বেগুনি বর্ণটা কিন্তু দেখো একদম নিচের দিকে সবচেয়ে বেশি চ্যুতি হয়েছে বেগুনি বর্ণের, কারণ যার গতিবেগ সবচেয়ে কম তার চ্যুতি সবচেয়ে বেশি, আর যার গতিবেগ বেশি তার চ্যুতি কম। ফলে এই গতিবেগের বিভিন্নতার জন্য চ্যুতি কোণের বিভিন্নতার জন্যই কিন্তু সাদা আলো 7টা ভিন্ন ভিন্ন আলোর মধ্যে বিশিষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই কারণে আমরা বলবো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলো বিচ্ছুরিত হয়, অর্থাৎ সাদা আলোর বিচ্ছুরণ ঘটে। ক্লিয়ার? দুটো জিনিস দিয়ে আমরা ব্যাখ্যা করে দেবো। একটা হচ্ছে শূন্য মাধ্যম বা তোমার বায়ু মাধ্যমের সমস্ত বর্ণের গতিবেগ সমান থাকে, কিন্তু সেটা যখনই কাঁচ মাধ্যম বা ঘন মাধ্যম হয় তখন তাদের গতিবেগের পরিবর্তন হয়, ফলে তাদের প্রতিসরাঙ্কের পরিবর্তন হয়, সেটা আলাদা বিষয়। স্নেলের সূত্র দিয়েও এটা ব্যাখ্যা করা যায়, সেদিকে যাব না। শুধু বলবো গতিবেগের পার্থক্য হয়, ফলে তাদের চ্যুতিরও পার্থক্য হয়। তাই লাল বর্ণের গতিবেগ সবচেয়ে বেশি, বেগুনি বর্ণের আলো গতিবেগ সবচেয়ে কম, তাই লাল রঙের চ্যুতি সবচেয়ে কম, বেগুনি বর্ণের চ্যুতি বেশি। এইভাবে ক্রমানুযায়ী তাদের গতিবেগের ক্রমানুযায়ী লাল থেকে ক্রমাগত নিচে নামতে নামতে বেগুনি পর্যন্ত আলাদা আলাদা 7টা বর্ণ আমরা পেয়ে যাই। ঠিক আছে, দ্যাটস অল। এটুকুই আমরা পরীক্ষা এলে কোশ্চেনটার উত্তর লিখবো। নেক্সট হচ্ছে আরো একটি মোটামুটি 2 নম্বরের প্রশ্ন বলতে পারো। প্রশ্নটি দেখো, উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলা হয়? প্রশ্নটি দেখো স্ক্রিনে তোমাদের। প্রশ্নটি হচ্ছে উত্তল লেন্সকে অভিসারী ও অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? এই প্রশ্নটি যদি আসে তাহলে খুব সহজে আমরা উত্তর করে দেব। দেখো এখানে কোশ্চেন নাম্বার 5, এই উত্তল লেন্স একটা আঁকিয়ে দেবে, নাম দিয়ে দাও L1, আর এই অবতল লেন্স একটা আঁকিয়ে দেবে এখানে, এই L1। ঠিক আছে, উত্তল লেন্সের আলোক কেন্দ্র এটা, অবতল লেন্সের আলোক কেন্দ্র এটা। উত্তল লেন্সের একটা প্রধান অক্ষ আঁকিয়ে দাও, সরি এখানে প্রধান অক্ষ আঁকিয়ে দাও, অবতল লেন্সের একটি প্রধান অক্ষ আঁকিয়ে দাও। ঠিক আছে, এবারে কি ঘটনা ঘটে দেখো, উত্তল লেন্সের উপরে যদি এটাকে আমরা কি বলছি, প্রধান অক্ষ। এটা হচ্ছে উত্তল লেন্সের প্রধান অক্ষ, এটা হচ্ছে অবতল লেন্সের প্রধান অক্ষ। প্রধান অক্ষ, ঠিক আছে, এইটা উত্তল লেন্স, এইটা হচ্ছে অবতল লেন্স। এবার কি হয়, প্রধান অক্ষের সমান্তরাল যদি আলোক রশ্মি উত্তল লেন্সে আমি ফেলি, উপরে একটা নিচে একটা, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল যে আলোক রশ্মি তারা কি হয়, উত্তল লেন্সে পড়ার পরে কাছাকাছি চলে আসে, দিয়ে কি হয়, এরা প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা ফোকাস বলি। অবতল লেন্সের বেলায় কি হচ্ছে দেখো, এর প্রধান অক্ষের সমান্তরাল যদি একটা আলোক রশ্মি আমি ফেলি, তাহলে এ কি হবে, এ উপরের দিকে যাবে, এর নিচের দিকে যাবে, অর্থাৎ এরা ছড়িয়ে যাবে। উত্তল লেন্সের বেলায় মিলিত হচ্ছে কাছাকাছি এসে, অবতল লেন্সের বেলায় ছড়িয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে উত্তল লেন্সের উপরে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উৎস আপতিত হলে তারা পরস্পর অভিসারে আসে। অভিসারে আসা মানে কাছাকাছি আসা। কাছাকাছি এসে কি করে, তারা প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুটাকে আমরা ফোকাস বলি। তাই একটা অপসৃত হওয়ার পরে উত্তল লেন্সে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে অপসৃত হওয়ার মানে তোমার প্রতিফলিত হওয়ার পর কি হয় না, প্রধান অক্ষের উপরে তারা মিলিত হয়। এই মিলিত হয় বলে, কাছাকাছি এসে মিলিত হয় বলে এই উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। অভিসারে আসা মানে কাছাকাছি আসা, তাহলে এটাকে কি বলা হয়, অভিসারী লেন্স। আর ঠিক উল্টোটা অবতল দর্পণের বেলায়, এখানে যদি আমরা পেছনের দিকে বাড়াই, একে যদি পেছনের দিকে বাড়াই, তাহলে এই রকম জায়গায় মিলিত হয়। ঠিক আছে, তো যাই হোক, এক্ষেত্রে আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে যায় বলে একে বলা হয় অপসৃত হয়, তার জন্য অপসারী লেন্স। বোঝা গেল? এই হচ্ছে তোমার উত্তর। ছবি আঁকিয়ে ব্যাখ্যা করে দেবে, তাহলেই 2 পেয়ে যাবে। আরেকবার বলি আমি, উত্তল লেন্সের উপরে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আসার পর কি হয়, অভিসারে এক জায়গায় এসে প্রধান অক্ষের উপরে ফোকাস বিন্দুতে মিলিত হয়, তাই উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স।
আর অবতল লেন্সের বেলায় প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কি হয় না তোমার চারিদিকে ছড়িয়ে যায়, অর্থাৎ অপসৃত হয়ে যায়। এই জন্যই অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। ব্যাস এটুকুই। তো কোশ্চেন নাম্বার 5 যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কিন্তু খুব সহজেই এর উত্তরটা করে দেব। তো চলো এবারে আরো একটি টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য আলো থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসে, আমাদের কোশ্চেন নাম্বার 6 কি রয়েছে দেখো তোমাদের স্ক্রিনে। 6 নম্বরের 6 দাগের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে কোনো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। কোনো প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। এই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে তাহলে তার আনসারটা কি করব একবার চলো দেখে নেওয়া যাক। দেখো এই প্রশ্নের উত্তরে প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে একটা প্রিজমের ছবি এঁকে নেব। এই যে ভালো করে মন দিয়ে ব্যাপারটা বুঝে নেবে, একটুখানি কিন্তু এটা জটিল, কিন্তু আমরা জটিলে যাব না, আমরা খুব সহজে বুঝে নেব, ঠিক আছে? এবং আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর এই প্রশ্নটি নিয়ে অনেকের খচখচানি একটু আছে, কোশ্চেনটা অনেকেরই বুঝতে একটু সমস্যা হয়, আজকের পর সমস্ত সমস্যা কিন্তু চলে যাবে তোমাদের। চলো দেখো একটা প্রিজম তোমাদের সামনে এঁকেছি যার নাম এবিসি। এই এবিসি প্রিজমের প্রতিসারক কোণ কোনটা? এ। তাহলে এখানে লিখে দিলাম কোণ এ সমান প্রতিসারক কোণ। এ কে বলা হয় প্রতিসারক কোণ, অর্থাৎ প্রতিসারক তল দুটোর মধ্যবর্তী কোণকে আমরা প্রতিসারক কোণ বলি। এই ক্ষেত্রে এ হচ্ছে প্রতিসারক কোণ, ঠিক আছে? এ বি হচ্ছে প্রথম প্রতিসারক তল, এসি হচ্ছে দ্বিতীয় প্রতিসারক তল। এখানে কি করব আমরা না, এখানে আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য যেটা সেটা হচ্ছে কৌণিক চ্যুতি ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ। এইটা আমাদের টার্গেট। ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। কিভাবে হবে দেখো না, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছবি এঁকে নেব। প্রথম প্রতিসারক তলে একটা রশ্মি, আলোক রশ্মি প্রিজমে প্রবেশ করছে। প্রবেশ করার পর আচ্ছা এখানে প্রিজমে যে আলোক রশ্মিটা প্রবেশ করছে আমরা তার নাম দিয়ে দেব PQ, ঠিক আছে? PQ PS পথে গিয়ে ST পথে বেরিয়ে যাবে। PQ একটা আলোক রশ্মির নাম দিলাম। PQ পথে গিয়ে এখানে QS পথে আসবে, এসে দ্বিতীয় প্রতিসারক তলে ST পথে বেরিয়ে যাবে। কিভাবে না, এই যে PQ আপতিত আলোক রশ্মি এ কি করবে, এ এখানে যদি আমি একটা অভিলম্ব আঁকি তাহলে I1 আপাতন কোণ এবং প্রিজমে প্রবেশ করার পর প্রতিসরণ কোণের মান হবে R1। সেটা কি হবে, QS পথে যাওয়ার পর দ্বিতীয় প্রতিসারক তলে এখানে আবার যদি আমি একটা অভিলম্ব আঁকি, এই এস বিন্দুতে যদি একটা অভিলম্ব আঁকি তাহলে সেটা এরকম হবে, ঠিক আছে? এ R2 কোণে ST পথে বেরিয়ে যাবে, এই হচ্ছে মূল কথা। আবার দেখো PQ একটা আপতিত রশ্মি, সে QS পথে গিয়ে দ্বিতীয় প্রতিসারক তলে ST পথে প্রতিষ্ঠিত হবে। এখানে I1 হচ্ছে কি না প্রথম প্রতিসারক তলে আপাতন কোণ, তাহলে I1 হচ্ছে এখানে আপাতন কোণ। আমি লিখে দিলাম I1 সমান প্রথম প্রতিসারক তলে আপাতন কোণ। এইটা হচ্ছে I2। I2টা কি, সরি I1 লিখতে হবে এখানে। I2টা হচ্ছে দ্বিতীয় প্রতিসারক তলের প্রতিসরণ কোণ, এখানে শুধু লিখলাম আমি প্রতিসরণ কোণ, ঠিক আছে? এটা প্রতিসারক কোণ তো আমি আগেই লিখেছি। এখানে দুটো অভিলম্ব আছে, দেখো অভিলম্ব দুটোর নাম দিয়ে দাও, ইচ্ছে মতো নাম দিতে পারো তুমি। তুমি দিয়ে দাও একটা NO আর একটা দিয়ে দাও N, এটা N দিলাম NO আর এটা দিলাম N1O, ঠিক আছে? এই দুটো কিন্তু দেখো প্রথম প্রতিসারক তলের অভিলম্ব NO আর দ্বিতীয় প্রতিসারক তল AC এর উপর অভিলম্ব হচ্ছে N1O। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা চিত্রটা আমি আরো একবার বলে দিচ্ছি। দেখো ABC হচ্ছে একটা প্রিজম, ABC একটা প্রিজম,
যার এবি প্রথম প্রতিসারক তল, এসি দ্বিতীয় প্রতিসারক তল, বিসি হচ্ছে ভূমি, এ হচ্ছে প্রতিসারক কোণ। ঠিক আছে, এখানে প্রথম প্রতিসারক তলে I1 আপাতন কোণে একটি রশ্মি পিকিউ আপতিত হয়। সে R1 কোণ করে কিউএস পথে যায়, গিয়ে দ্বিতীয় প্রতিসারক তলে R2 কোণ করে এসটি পথে বেরিয়ে যায়, এবং সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হয় কত? I2। ক্লিয়ার? প্রতিসরণ কোণের মান হয়ে গেল I2। তাহলে এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পিকিউটা যদি সোজা যেত তাহলে এইভাবে যেত, আবার এসটিটাকে যদি আমরা পেছনে বর্ধিত করি, এই দেখো এরা একটা বিন্দুতে ছেদ করে। আমি এটার নাম দিলাম পিএক্স, আর এটার নাম দিলাম এটা টি আছে, তো তাহলে আর দিলাম এক্স আর টি। ঠিক আছে, তো কি করলাম আমি, যেটা দেখো পিকিউ যাচ্ছিল তাকে পেছনে বর্ধিত করলাম, আর যেটা প্রতিষ্ঠিত সরলরেখা এসটি তাকে আমি পেছনের দিকে বর্ধিত করলাম। এরা পেছনের দিকে বর্ধিত করাই পরস্পর আর বিন্দুতে ছেদ করে, এই আর বিন্দুতে। তাহলে এখানে যে কৌণিক চ্যুতি, মোট যে কৌণিক চ্যুতি সেটা কোনটা? ডেল্টা। সেটা কিভাবে পাবো ভালো করে দেখো তো। এটা আপাতন কোণ হলে টোটাল কোণ এখানে কোনটা? এইটা। তাহলে চ্যুতি কোনটুকু? প্রথম ক্ষেত্রে আপাতন কোণের ক্ষেত্রে চ্যুতি কোনটুকু আমি একদম মার্কিং করে দিই তোমাদের। প্রথম ক্ষেত্রে চ্যুতি হচ্ছে এইটুকু, ভালো করে দেখে নাও। এই লাল কালারে যেটা মার্কিং করা হচ্ছে এটা প্রথম ক্ষেত্রে চ্যুতি, তাই না? কারণ এই কোণটা আর এই কোণটা তো সমান, বিপ্রতীপ কোণ, কিন্তু অ্যাকচুয়ালি I1 ছিল আপাতন কোণ। এখানে দেখো প্রতিফলন কোণটা হচ্ছে প্রতিসরণ কোণটা হচ্ছে R1। তো সেক্ষেত্রে কতটুকু কমলো? এই লাল অংশটুকু কমে গেল, তাহলে এটা কৌণিক চ্যুতি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এটা আপাতন কোণ, এই গোটাটা কৌণিক চ্যুতি কোণটা এইটুকু, এই দুটো হচ্ছে কৌণিক চ্যুতি। তো মোট যেটা ডেল্টা, এই ডেল্টা কৌণিক চ্যুতি, সেটা হচ্ছে এই দুটো। তাহলে এই দুটো আমরা কি করে পাবো? এবার আসছি আমরা আসল উত্তরে। আমরা এবারে লিখবো, লেখার সময় যেটুকু সলিড লিখবে সেটুকু হচ্ছে মোট কৌণিক চ্যুতি সমান ডেল্টা। ডেল্টা সমান কি হবে দেখো, এই কোণটা কি করে পাবো? এই কোণটার মান কি আছে, নাম কি আছে দেখো, আর কিউ এস। আমি লিখলাম না নাম টাম, লাল যে মার্কিং করা আছে আর কিউ এস। এই কোণটা কি করে পাবো? এটা পাবো I1 থেকে R1 বিয়োগ দিলে পাবো। দেখো ভালো করে দেখো, এটা এটা I1, তো তাহলে এই টোটালটা I1, এবার তলেরটুকু R1, তাহলে গোটা I1টা থেকে যদি R1 বাদ দিই তাহলে এই রেড কালারের অংশটুকু পাবো। তাহলে এইটুকু তো চ্যুতি। এই ক্ষেত্রে চ্যুতিটা কি করে পাচ্ছি না, এই দিকের চ্যুতিটা এবি প্রতিসারক তলের যে চ্যুতিটা সেটা পাচ্ছি আমি I1 থেকে R2 বিয়োগ করে, প্লাস এবার দ্বিতীয় প্রতিসারক তল এসি এর এই কৌণিক চ্যুতি কি করে পাবো? এটা না, এখানে I2 থেকে R2 বিয়োগ করলেই পেয়ে যাবো। দেখো I2 থেকে R2 বিয়োগ করে, কেন না এই গোটাটা তো হচ্ছে I2। এটা যদি I2 হয় তাহলে এই গোটাটা বিপ্রতীপ I2, তার মধ্যে নিচেরটুকু R2। তাহলে রেড কালারের অংশটুকু কতটুকু হবে? এই চ্যুতিটা হবে I2 মাইনাস R2, লিখে দিলাম I2 মাইনাস R2। তাহলে তোমাকে কোনো রকম কোনো ঝামেলায় যাওয়ার দরকার নাই, ডাইরেক্ট তুমি লিখবে কৌণিক চ্যুতি, মোট কৌণিক চ্যুতি সমান I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এবার এটাকে একটু ব্র্যাকেট তুলে দাও, I1 কে কাছাকাছি আনো, I2 কে এখানে নিয়ে এসো, I1 প্লাস I2, এই মাইনাস R1 মাইনাস R2, এটা মাইনাসটা কমন নাও, ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2, এইখানে তুমি দাঁড়িয়ে যাও। দেখো অনেকটা কাছাকাছি চলে এসছে। ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। পার্থক্যটা কোথায় আমাকে দেখাতে হবে? R1 প্লাস R2 এর মান এ। তুলনা করো দুটোর মধ্যে, এই দুটো তোমার কি বলবো, এদের মধ্যে যদি তুলনা করি, দেখো I1 I2 এসছে, মাইনাস মাইনাস, এইটার মান যদি এ দেখাতে পারি তাহলে কিন্তু হয়ে গেল প্রমাণ। কেমন করে দেখাবো সেটা একটু বুঝে নাও। এখানে যেটা দেখাতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে এই এ কি করে R1 প্লাস R2 এর সমান হচ্ছে। দেখো না, এ কিউ ও এস একটি চতুর্ভুজ, তাই তো, একটি চতুর্ভুজ। এবার চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস এই গোটা কিউ কোণ প্লাস এই গোটা এস কোণ প্লাস ও কোণ, অর্থাৎ আমি লিখলাম কোণ এ প্লাস কোণ এ কিউ ও প্লাস কোণ ও, শুধু ও লিখলাম, প্লাস এই কোণটার বেলায় লিখলাম কোণ এ এস ও। এই চারটে কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। ভালো করে বুঝে যাও, একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়?
360 ডিগ্রি। এখানে AQOS চতুর্ভুজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আবার দেখো AQOS, এই চতুর্ভুজের তাহলে 4টে কোণ আছে যাদের সমষ্টি 360 ডিগ্রি। কোণগুলো কি কি? এটা এ লিখলাম, এটাকে লিখলাম AQO, এই যে AQO, এইটুকুর নাম দিলাম O, আর এই গোটা কোণটার নাম দিলাম ASO। তাহলে তাদের সমষ্টি কত? 360। তার মধ্যে দেখো এইটা বিভেদ তলে লম্ব, প্রথমেই বলেছিলাম প্রথম প্রতিসারক তলে লম্ব NO। তাহলে লম্ব যদি হয় তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ AQO কোথায় আছে? AQO 90 ডিগ্রি, এটা 90 লিখলাম। আবার দেখো এই N1O দ্বিতীয় প্রতিসারক তলের উপরে লম্ব, এইটা দ্বিতীয় প্রতিসারক তলে যদি লম্ব হয় তাহলে গোটা কোণটা কত হবে? গোটা কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা ASO জায়গায় লিখলাম 90 ডিগ্রি। তাহলে কোণ A প্লাস 90 ডিগ্রি প্লাস কোণ O প্লাস 90 ডিগ্রি সমান 360। তাহলে 90 কত? 180। তাহলে A প্লাস O সমান কত? অতএব কোণ A প্লাস কোণ O সমান 90 যদি 180 হয়, 360 থেকে 180 বাদ দাও, তাহলে হয়ে গেল তোমার 180। এইটা তুমি মনে রেখো, কোণ A প্লাস O সমান 180। এটা 1 নং। এতদূর আশা করি বোঝাতে পারলাম। কি বুঝতে পেরেছে তো? এই চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা 90, এই কোণটা 90, 90 180 বাদ দিয়ে দাও। 360 থেকে 180 বাদ দিলে কত হয়? 180। তাহলে পড়ে থাকছে এ কোণ আর ও কোণ, এ কোণ আর ও কোণ যোগ করলে কত হবে? 180। তাই লেখা আছে দেখো, এ কোণ প্লাস ও কোণ সমান 180। এটা 1 নং সমীকরণ। এবার দেখো এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম কি? OQS। OQS, এই ত্রিভুজ OQS থেকে কি পাচ্ছ? ত্রিভুজ OQS হতে পাই, ত্রিভুজ OQS থেকে আমরা পাবো এটা R1, এটা R2, এটা O। তাহলে R1 প্লাস R2 প্লাস কোণ O সমান আবার 180। এটা 2 নং। ব্যাস, তুলনা করো তো। এখানে দেখো ও এখানেও আছে, এখানেও আছে, দুটো ও বাদ দাও, এদিকে 180 180। তাহলে যদি আমি 1 নং 2 নং তুলনা করি তাহলে কি পেয়ে গেলাম? A সমান R1 প্লাস R2। কারণ কি দেখো, একবার বলছি এ কোণ প্লাস ও সমান 180 ডিগ্রি, আর একবার বলছি R1 প্লাস R2 সমান প্লাস ও সমান 180 ডিগ্রি। তো ওকে দুদিকেই কমন, ওটা বাদ দিয়ে দাও, তাহলে A সমান হয়ে যাচ্ছে R1 প্লাস R2। তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব কোণ A সমান R1 প্লাস R2। কোণ A সমান R1 প্লাস R2 এই জায়গায় বসাও। এবার এখানে বসাও, সমান কি লিখতে পারি? I1 প্লাস I2 প্লাস এই R1 প্লাস R2 এর জায়গায় লিখবো কোণ A, বা শুধু A লিখলেই হবে, যা দিয়েছে A তাই লিখলাম। ব্যাস, প্রুভড। কি পেলাম? মোট কৌণিক চ্যুতি ডেল্টা, মোট কৌণিক চ্যুতি ডেল্টা সমান I1 প্লাস I2 প্লাস I1 প্লাস I2 প্লাস A। এটাই হচ্ছে আমাদের প্রামাণ্য। আশা করি প্রিজম থেকে প্রশ্নটা যদি আসে আমরা খুব সহজে কিন্তু উত্তরটা দিয়ে দিতে পারবো। তুমি ডাইরেক্ট মোট কৌণিক চ্যুতি, এখানে সময় নষ্ট করবে না, ছবিটা আঁকানোর পরে মোট কৌণিক চ্যুতি তোমার দেখানোর দরকার নাই। দেখো দেখাতে গেলে অনেক কিছু দেখাতে হবে। এখানে কিরকম দেখো, এই যে ত্রিভুজ RQS আছে, এর এর QR কে বর্ধিত করেছি X পর্যন্ত, তাহলে এইটা হবে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, ঠিক আছে? XRT, এই XRT টা বহিস্থ কোণ। এরা কি হবে? এই কোণ প্লাস এই কোণ সমান এই কোণ হবে। তখন আমরা কি করছি? এই কোণ প্লাস এই কোণ সমান, এই কোণের বদলে এটা মাইনাস এটা, এই কোণের বদলে এটা মাইনাস এটা দিয়ে তারপরে এটা সমান মোট কৌণিক চ্যুতি। এটা যদি ডেল্টা হয়, এটা ডেল্টা হয়, তখন ডেল্টা সমান লিখছি। অত লেখার দরকার নাই, তুমি একদম স্টার্টিং করে দেবে মোট কৌণিক চ্যুতি সমান এই যে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এবার I1 I2 কে পাশাপাশি আনবে আর মাইনাস কমন নিয়ে R1 প্লাস R2। তোমাকে এবার দেখাতে হবে R1 প্লাস R2 এর মান A। ব্যাস, আর সেটা A দেখানোর জন্য একবার একটা চতুর্ভুজের 360 ডিগ্রি কোণ সমষ্টি আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই দুটো থেকে তুমি পেয়ে যাবে A এর মান R1 প্লাস R2। তাহলে কিন্তু হয়ে যাবে যে তোমার প্রিজমের ক্ষেত্রে মোট কৌণিক চ্যুতি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। আশা করি পরীক্ষায় এলে তোমরা পারবে। ছবিটা কিন্তু মেন, ছবিটা এখানে একটু ক্লু দিই, ছবিটা প্রতিসারক তলের কিন্তু সোজাসুজি দেবে না, ছবিটা একটু বাঁকা, আর এদিকে প্রতিষ্ঠিত রশ্মিটা একটু বাঁকা। এই কোশ্চেনের সাপেক্ষে একটা জিনিস তোমাদের বলি, দেখো প্রতিষ্ঠিত রশ্মিটা ভূমি, এটা যদি প্রিজমের ভূমি হয় বিসি, তার দিকে গেল কেন না? এখানে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যম, বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যাচ্ছি বলে। এবার মাধ্যম যদি উল্টো হতো, যদি কাঁচ থেকে বায়ুতে যেতাম
তখন কিন্তু এই প্রতিষ্ঠিত রশ্মিটা ভূমির দিকে না নেমে ভূমি প্রিজমের উপরের দিকে অর্থাৎ ভূমি থেকে দূরে শীর্ষের দিকে যেত। ঠিক আছে, এটা একটা শর্ট কোয়েশ্চেন, মাথায় রেখো যে যদি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয় তখন প্রতিষ্ঠিত রশ্মিটা ভূমির দিকে বেঁকে যায়, আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন প্রতিষ্ঠিত রশ্মিটা শীর্ষের দিকে বেঁকে যায়। এটা আলাদা আলাদা প্রশ্ন, আলাদা বিষয়। তো যাই হোক, আপাতত আমাদের কোশ্চেন নাম্বার 5 এখানেই। আশা করি তোমরা সবাই পরীক্ষা এলে পারবে। এবারে দেখো, সোজা চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 6। 6 দাগের প্রশ্নটা কি ছিল? এটাই মোটামুটি একটু একটু তুলনামূলক কঠিন কোশ্চেন ছিল 5-এর। এবারে বাকি প্রশ্নগুলো কিন্তু সহজ। চলো দেখা যাক 6 দাগের প্রশ্নে কি আছে। স্ক্রিনে তোমাদের 6 দাগের প্রশ্ন, সরি 6 দাগের প্রশ্ন তো করলাম আমরা, এবারে 7 দাগের প্রশ্ন, তাই তো? 7 দাগ, এতক্ষণ 6 দাগের প্রশ্ন করে নিলাম। কোন প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতি কোণ ডেল্টা সমান I1 + I2 - a। এটা ছিল 6 দাগের প্রশ্ন। এবারে 7 দাগের প্রশ্ন তোমাদের স্ক্রিনে। প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? ঠিক আছে, তো দেখো 7 দাগের প্রশ্নের উত্তর, এটা যদি পরীক্ষায় আসে তো আমরা প্রথমেই কি বলবো না, প্রথমেই যেটুকু আছে কি আছে যেন, প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রতিসরাঙ্কের মান, এই প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা 2 নম্বরে আসবে পরীক্ষায় এলে। তোমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নাই, শুধু টু দা পয়েন্ট আনসার দিতে হবে। ঠিক আছে, আমরা লিখবো যে নিম্নলিখিত বিষয়গুলির উপরে প্রতিসরাঙ্কের মান নির্ভর করে। নিম্নলিখিত বিষয়গুলির উপরে প্রতিসরাঙ্কের মান নির্ভর করে, লিখবো আমরা নিম্নলিখিত বিষয়গুলির উপর প্রতিসরাঙ্কের মান নির্ভর করে, দিয়ে এক এক করে পয়েন্টগুলো দিয়ে দেবো। প্রতিসরাঙ্কের মান নির্ভর করে দিয়ে পয়েন্ট নাম্বার 1 কি লিখবো? মাধ্যম দ্বয়ের প্রকৃতি, মাধ্যম দুটোর প্রকৃতির উপরে নির্ভর করে। পয়েন্ট নাম্বার 2 আলোকের বর্ণের উপর নির্ভর করে। গতিবেগ বলতে পারো, বর্ণ বলতে পারো, বর্ণের উপর। আর পয়েন্ট নাম্বার 3 হচ্ছে উষ্ণতার উপরে নির্ভর করে। ব্যাস, এই 3টে বিষয়ের উপরে আমাদের প্রতিসরাঙ্কের মান নির্ভর করে। পরীক্ষা এলে খুব সুন্দর করে একটু ডেকোরেট করে আমরা কিন্তু উত্তরগুলো যত্ন করে লিখবো। মনে রেখো, হাতের লেখার উপরে কিন্তু নম্বর রয়েছে, অর্থাৎ বাড়তি কোনো নম্বর পাবে না। কিন্তু ওই যে স্যারকে অ্যাট্রাকটিভ করার একটু ব্যাপার থাকে, তোমার প্রতি স্যার যে একটু মনোযোগী হবেন খাতা দেখতে গিয়ে, একটু দয়াশীল হবেন, সেগুলোর জন্য কিন্তু মানে তোমাকেই খাতার যে ডেকোরেশন সেটাকে করতে হবে। তাহলে দেখবে স্যার আকৃষ্ট হবেন এবং বেশি বেশি করে নাম্বার, ঝুড়ি ঝুড়ি নাম্বার দেবেন তোমাকে। ঠিক আছে, তো যাই হোক, খাতায় বেশি কাটাকাটি করবে না, হাতের লেখা সবার সমান হবে না, কিন্তু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা হবে, সেটুকু প্রতি যত্ন নিও, তাহলেই যথেষ্ট। ঠিক আছে, তো দেখো নিম্নলিখিত বিষয়গুলির উপর প্রতিসরাঙ্কের মান নির্ভর করে বলে নাম্বার 1 মাধ্যম দ্বয়ের প্রকৃতি, নাম্বার 2 আলোকের বর্ণের উপর, নাম্বার 3 হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে। ব্যাস, তার সঙ্গে কি ছিল? তার সঙ্গে যে লেজুর কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5, তাই না? তো কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, এটা বলতে আমরা কি বুঝি? উত্তর হচ্ছে আমরা প্রতিসরাঙ্কের সংজ্ঞা থেকে পেয়েছিলাম। সেখানে পেয়েছিলাম কি না, প্রতিসরাঙ্ক কাকে বলে না, যেটা মিউ, সে মিউ হচ্ছে সাইন আই বাই সাইন আর। তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে আপাতন কোণে সাইন অর্থাৎ সাইন আই এবং প্রতিসরণ কোণে সাইন অর্থাৎ সাইন আর,
এর অনুপাত হচ্ছে 1.5। এটাই বলবো যে বায়ু মাধ্যম এর সাপেক্ষে কাচ মাধ্যমে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত অর্থাৎ সাইন আই বাই সাইন আর সমান 1.5। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে আমরা এটাই বুঝি। আবার ঘুরিয়ে যদি বলি, আমরা জানি যে মিউ সমান এরকম করে লিখতে পারি সি বাই ভি। সি মানে হচ্ছে, এটা কি জানি আমরা, সি মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, মনে পড়ে? সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। সুতরাং গতিবেগ দিয়েও কিন্তু উত্তরটা আমরা বলতে পারি। বাই ভি মানে হচ্ছে ওই মাধ্যমে, মানে যে মাধ্যমে আছে ওই মাধ্যমে আলোর গতিবেগ। এখানে ওই মাধ্যম মানে কি? কাঁচ মাধ্যমে, তাহলে ওই লিখবো না, কাঁচ লিখবো। কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ, ব্যাস। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্ষেত্রেও বলতে পারি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং কাঁচ মাধ্যমে আলোর গতিবেগের অনুপাত 1.5, অথবা আপাতন কোণের সাইন অর্থাৎ সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর এর অনুপাত 1.5। এটাই কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে বোঝায়। বেশ, আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 7। এবারে 8-এর দাগের প্রশ্নটি দেখো। 8-এর দাগে একটি গাণিতিক সমস্যা রয়েছে তোমাদের। কি গাণিতিক সমস্যাটা দেখো। 8-এর দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে ছোট্ট একটা অঙ্ক বলতে পারো। অঙ্কটা রয়েছে স্ক্রিনের দিকে দেখো। কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড অর্থাৎ মিটার সেকেন্ড ইনভার্স হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? বেশ, 8-এর দাগের অঙ্কটি যদি পরীক্ষায় আসে তাহলে আমরা প্রতিসরাঙ্ক সমান কি জানি? প্রতিসরাঙ্ক কে যদি মিউ দ্বারা প্রকাশ করি আমরা, তাহলে মিউ সমান কি লিখবো এখানে? মিউ সমান সি বাই ভি। একটু আগেই আমি বললাম সি বাই ভি। সি মানে কি? সি মানে শূন্য মাধ্যমে, একটু আগে লিখলাম আমি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ভি মানে কত? ওই মাধ্যমে আলোর গতিবেগ, ওই মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, এবার দেখো কোশ্চেনে কি বলছে, আরেকবার দেখো। কোশ্চেনে বলেছে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? এখন সি যদি শূন্য মাধ্যমে আলোর বেগ হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ কত আমরা কি জানি? 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স বাই ভি এর মান কত? ওই মাধ্যমে আলোর গতিবেগ দেওয়া আছে কত বইয়ে? 2 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। ব্যাস, 10⁸ 8 কাটো, তাহলে কত হচ্ছে? 3/2, মানে ভাগ করলে কত হবে? 1.5। এটাই হয়ে গেল আমাদের উত্তর। খুব ছোট্ট একখানা অঙ্ক, না জানলে কিন্তু পরীক্ষার খাতায় তখন বাড়ি এসে হা হুতাশ, চাহ একটুখানি অঙ্ক কেন দেখে গেলাম না। অঙ্কটা কি ছিল? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আমরা সবাই জানি 3 × 10⁸। দেওয়া আছে ওই মাধ্যমে আলোর গতিবেগ কত? 2 × 10⁸। সেটা লিখলাম তলায়, অর্থাৎ সি এর মান তো কনস্ট্যান্ট 3 × 10⁸, আর ভি এর মানটা দেওয়া আছে কোয়েশ্চেনে, ভাগ করে দিলাম, তাহলে পড়ে থাকছে 3/2। 3/2 মানে 1.5। ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়ে গেল 1.5। এটাই হচ্ছে আমাদের 8-এর দাগের উত্তর। এবারে কোশ্চেন নাম্বার 9। 9-এর দাগের কোশ্চেন দেখে নাও। চলছে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় আলো, লাইট, তার সেরা বাছাই করা 14টি প্রশ্ন, যেগুলো পরীক্ষায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের আজকের ক্লাস। আলো এর সাজেশনের উত্তর বলতে পারো। ঠিক আছে, তো চলো নেক্সট স্ক্রিনে তোমাদের দেখো কোশ্চেনটা কি রয়েছে। কোশ্চেনটা রয়েছে 9-এর দাগের প্রশ্ন। একটি দর্পণ সমতল, উত্তল নাকি অবতল কিভাবে বুঝবে? একটি দর্পণ সমতল, অবতল, উত্তল কি করে বুঝবে? সমতল নাকি অবতল নাকি উত্তল কি করে বুঝবে? খুব সহজ, খুবই সহজে বুঝবো আমরা। সেটা হচ্ছে ওই দর্পণের সামনে একটা বস্তুকে নিয়ে যাব। মনে করো একটা লাঠি, ওই দর্পণের সামনে একটা চামচ, মনে করো চামচকে ধরলাম, আর চামচ ছাড়ো একটা পেনকে ধরলাম। দর্পণের সামনে একটা পেনকে ধরে রাখলাম। যদি দেখি ওই দর্পণে
পেনটার ঠিক সমান মাপের একটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তখন সেটা জানবো আমরা সমতল দর্পণ। ঠিক আছে, পেনের যদি সম আকৃতি বিশিষ্ট একটা প্রতিবিম্ব পাই তাহলে জানবো সেটা সমতল দর্পণ। যদি দেখি ওই পেনের চেয়ে একটা বড় বিবর্ধিত প্রতিবিম্ব পেয়েছি তাহলে জানবো সেটা অবতল দর্পণ, এবং সেটা অবশ্যই সমশীর্ষ হবে। আর যদি সমশীর্ষ কিন্তু ছোট প্রতিবিম্ব পাই তাহলে জানবো সেটা উত্তল দর্পণ। ঠিক আছে, তাহলে আবার বলি, যদি কোনো প্রতিবিম্ব বস্তুটা যদি তার প্রতিবিম্বের সমান হয় দৈর্ঘ্য তাহলে সেটা সমতল দর্পণ, যদি বিবর্ধিত হয় এবং সমশীর্ষ হয়, বড় হয় এবং সমশীর্ষ হয় তাহলে অবতল দর্পণ, আর যদি ছোট হয় এবং তোমার সমশীর্ষ হয় তাহলে জানবো সেটা উত্তল দর্পণ। ঠিক আছে, এভাবেই আমরা খুব সহজ পরীক্ষার মাধ্যমে বলে দেবো যে এটি উত্তল নাকি অবতল নাকি সমতল। ঠিক আছে, আশা করি পরীক্ষা এলে আমরা পারবো। আমাদের ছিল এটা কোশ্চেন নাম্বার 9, তাই তো? এবারে কোশ্চেন নাম্বার 10, স্ক্রিনের দিকে দেখো। তোমাদের স্ক্রিনে আমাদের 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়? এই প্রশ্নটি যদি আসে, খুব ছোট্ট কোশ্চেন, 2 নম্বরের প্রশ্ন। উত্তরটি লিখবে তোমরা যে মোটর গাড়ির চালকেরা যে পেছনে থেকে আসা গাড়িগুলো বা যানবাহনগুলো দেখার জন্য যে দর্পণ ব্যবহার করেন সেটা হচ্ছে উত্তল দর্পণ, তাই তো? উত্তল দর্পণ। এখন প্রশ্ন হচ্ছে কেন উত্তল দর্পণ ব্যবহার করেন? এই উত্তল দর্পণ যেটা ব্যবহার করেন তার নাম রেয়ার ভিউ মিরর। রেয়ার ভিউ মিরর বলা হয়। মিরর মানে আয়না। তো এই রেয়ার না বলে রিয়ার লেখাই যুক্তিযুক্ত হবে। রিয়ার ভিউ মিরর। তো যাই হোক, সেই উত্তল দর্পণ কেন ব্যবহার করবেন তার উত্তর হচ্ছে যে পেছন থেকে যে যানবাহনগুলো আসে তার একটা ছোট্ট প্রতিকৃতি বা প্রতিবিম্ব ওই অবতল দর্পণে অর্থাৎ ওই তোমার ভিউ ফাইন্ডারে ধরা পড়ে। তো এখন দেখো, একটা উত্তল দর্পণে কি হয়, সমশীর্ষ এবং ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হয়, ফলে একসঙ্গে অনেকগুলো গাড়ি পেছনে যারা আসে, যে সমস্ত গাড়িগুলো আসে তাদের প্রত্যেককেই কিন্তু ছোট্ট একটি আয়নার মাধ্যমে ধরা পড়ে। তাহলে পেছনে যে গাড়িটা আছে তার পেছনে আবার একটা গাড়ি আছে, তার পেছনে একটা গাড়ি আছে, সবগুলো কিন্তু ছোট ছোট আকারে ভিউ ফাইন্ডারে ধরা পড়ে। তখন চালক বুঝতে পারেন, তার চালাতে কিন্তু ড্রাইভিং এ সোজা হয়, সহজ হয়। কিন্তু যদি উল্টোটা হতো, মনে করো একটা গাড়ির যে তোমার একটা যানবাহনের ছবিতেই প্রতিবিম্বতেই গোটা ভিউ ফাইন্ডারটা ধরো দখল করে নিল, তাহলে তার পাশে বা তার পেছনে কি আছে সেটা ড্রাইভারের পক্ষে বোঝা সম্ভব হতো না। সেই জন্য আপেক্ষিকভাবে তার পেছনে কি কি বস্তু বা কি কি যানবাহন গুলো আছে সেটা কিন্তু বোঝা যেত না। তাই আমরা লিখবো যে তোমার গাড়ির ভিউ ফাইন্ডারে যদি উত্তল দর্পণ ব্যবহার করা হয় তাহলে উত্তল দর্পণে ওই বস্তুর বা যানবাহনগুলোর সমশীর্ষ এবং ছোট প্রতিবিম্ব ভিউ ফাইন্ডারে ধরা পড়ে এবং চালক খুব সহজেই কিন্তু বুঝতে পারেন যে পেছনে কি কি আসছে, কোন কোন যানবাহন আসছে। এবং আরো একটি পয়েন্ট যোগ করব যে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্রটা অনেক বড়। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। দুটো পয়েন্ট আমরা এখানে দেবো। একটা হচ্ছে একটি সমশীর্ষ এবং ছোট আকৃতির প্রতিবিম্ব উত্তল দর্পণে ধরা পড়ে, আর একটি পয়েন্ট হচ্ছে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড়, ফলে একসঙ্গে অনেকগুলো বস্তুর প্রতিকৃতি ছোট্ট ছোট্ট আকারে উত্তল দর্পণে ধরা পড়ে। এই দুটো কারণ থেকে কিন্তু আমরা চালকেরা গাড়িতে রিয়ার ভিউ ফাইন্ডার বা যেটাকে আমরা বলি রিয়ার ভিউ মিরর বা ভিউ ফাইন্ডার ব্যবহার করে থাকেন উত্তল দর্পণ। ঠিক আছে, তো পরীক্ষায় এলে আমরা কিন্তু 10-এর দাগের কোশ্চেনটা পারবো। চলো এবারে কোশ্চেন নাম্বার 11। 11 দাগের প্রশ্ন কি রয়েছে দেখো। আলোক বিজ্ঞান থেকে 11 দাগের প্রশ্ন, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মির দুটি করে ব্যবহার লেখো। ঠিক আছে, এটা একদম সহজ প্রশ্ন, তোমরা এটা মুখস্থ করে যাবে। সেই অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং গামা রশ্মির তোমরা দুটি করে ব্যবহার কিন্তু করে যাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি এবং
গামা রশ্মি, এদের দুটো করে ব্যবহার লিখতে বলেছে। ঠিক আছে, তো যদি পরীক্ষায় প্রশ্নটি আসে আমরা 2 নম্বর হাসতে হাসতে পেয়ে যাবো। দেখো এর মধ্যে 3টে একসঙ্গে দেবে না, যে কোনো একটা দেবে। হয় বলবে অতিবেগুনি রশ্মি 2টি ব্যবহার লেখো, না হলে এক্স রশ্মির 2টি ব্যবহার লেখো, না হলে গামা রশ্মি 2টি ব্যবহার লেখো। তো দেখো তোমাদের স্ক্রিনে দেখো একবার এটি ছক, এই ছকটি মুখস্থ করলেই কিন্তু পরীক্ষায় তুমি নম্বর পেয়ে যাবে। এখানে কি লেখা আছে দেখো, অতিবেগুনি রশ্মির যে দুটো ব্যবহার, নাম্বার 1 জীবাণুদের ধ্বংস করার কাজে অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়, তোমরা জানো। নাম্বার 2 রত্ন, ডিম, ঘি প্রভৃতির বিশুদ্ধতা যাচাই করার ক্ষেত্রে, ওই যে দুধে বেশি মাত্রায় জল আছে কিনা বা কোনো ভেজাল মেশানো আছে কিনা সেটা কিন্তু অতিবেগুনি রশ্মি দ্বারা, আল্ট্রাভায়োলেট রে দ্বারা জানা সম্ভব। এবং নাম্বার 3 ভিটামিন ডি তৈরিতে। এইগুলো হচ্ছে অতিবেগুনি রশ্মির ব্যবহার। তারপরে দেখো এক্স রশ্মির ব্যবহার দেওয়া আছে। এক্স রশ্মির ব্যবহারগুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে, রোগ নির্ণয়ে, ক্যান্সার টিউমারের চিকিৎসায় এবং গোয়েন্দা বিভাগে গবেষণার কাজে লাগে। এছাড়াও এক্স রশ্মির আরো ব্যবহার তোমরা বলতে পারো, মনে করো কোনো ব্রিজে কোনো ফাটল রয়েছে, সেটা খালি চোখে দেখা যাবে না, কিন্তু তোমার এক্স রশ্মি পাঠিয়ে সেখানে ওই ব্রিজে যে ফাটল অর্থাৎ নির্মাণ জনিত ত্রুটি সেগুলো জানা যায়। এছাড়াও ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে যে কেলাসের গঠন সেগুলো এক্স রশ্মির মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে কেলাসের গঠন, নির্মাণজনিত ত্রুটি, চিকিৎসা ক্ষেত্রে এক্স রশ্মিকে আমরা ব্যবহার করে থাকি। আর যদি গামা রশ্মির ব্যবহার বলে তাহলে বলে দেবো বিভিন্ন বিকিরণ থেরাপি, আর একটা আছে গবেষণার কাজে। গামা রশ্মি তোমরা প্রত্যেকে জানো, বিশেষ করে ক্যান্সার রোগের চিকিৎসায়, কর্কট রোগ যেটাকে আমরা বলি ক্যান্সার, সেই ক্যান্সারের চিকিৎসায় কিন্তু রেডিয়েশন থেরাপি যেটা অর্থাৎ বিকিরণ থেরাপি, সেটা ওই গামা রে পাঠিয়ে ক্যান্সার সেলগুলোকে মেরে দেওয়া হয় এবং ক্যান্সার সেলগুলো ছোট হয়ে গেলে তারপরে অপারেশনের মাধ্যমে ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়। তাহলে পরীক্ষায় যদি আসে অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি অথবা তোমার এক্স রশ্মি দুটো করে ব্যবহার, তাহলে কিন্তু আমরা খুব সহজেই লিখে দিতে পারবো, তাই তো? তো চলো এবারে নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 12। 12 দাগের প্রশ্ন কি রয়েছে দেখে নাও স্ক্রিনে। 12 দাগের প্রশ্নটি কি রয়েছে? 12 দাগের প্রশ্নটি রয়েছে আমাদের প্রতিসরণ থেকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ও ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের চিত্র অঙ্কন করো এবং কৌণিক চ্যুতি নির্ণয় করো। মনে করো মাধ্যমিকে প্রশ্নটি এসছে বা টেস্টে প্রশ্নটি এসছে, তাহলে কি করব আমরা? প্রথমে বলে নিই, এটা প্রতিসরণের একটা প্রশ্ন। প্রতিসরণ কাকে বলে? না, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসিত রশ্মিটা কি হয় না, কিছুটা বেঁকে যায়, বাঁকা পথে যায়। আলোক রশ্মির দিক পরিবর্তনের এই ঘটনাকে আমরা বলি আলোর প্রতিসরণ, রিফ্লেকশন যেটা। সেই প্রতিসরণের দুটো কেস 1 কেস 2। কেস 1 এ কি হয়? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, অথবা কেস 2 ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে। দুটোর ক্ষেত্রে কিন্তু তোমার কৌণিক চ্যুতি আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে হয়। কিভাবে করতে হয় চলো দেখে নেওয়া যাক। কেস 1 এখানে আমরা দিলাম দুটো চিত্রই তুলনামূলক ভাবে পরপর আঁকবো আমরা। এটা একটা ছবি, এটা কেস 2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের ছবি। ঠিক আছে, এখানে দিলাম আমি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তুমি দিতে পারো বায়ু থেকে জল। এখানে আমি দিলাম ঘন মাধ্যম থেকে যাবে লঘু মাধ্যমে। ঠিক আছে, লঘু থেকে ঘন, ঘন থেকে লঘু। একটু বড় বড় করে লিখি, বেশ। এবারে এটা বিভেদ তল, মাঝ বরাবর যেটা দেখতে পাচ্ছ এটা এখানে লিখে দিলাম একবারেই বিভেদ তল, দুই মাধ্যমের বিভেদ তল। এটা আপতিত রশ্মি, এই আপতিত রশ্মি, মনে করো আপতিত রশ্মি আর ও, এখানে আপতিত রশ্মি আর ও, আরো পথে দুই মাধ্যমের বিভেদ তল যেটা, এখানে মনে করো এন ও এন ড্যাশ, এটাও বিভেদ তল, মনে করো বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব এন ও এন ড্যাশ বা N1 বলতে পারো। তো আরো আপতিত রশ্মি যাওয়ার কথা ছিল, দেখো সোজা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যাবে কোন দিকে? এই দিকে।
এইটাকে তোমরা যদি ডটেড লাইন দাও তাহলে সুবিধা হয় বুঝতে। ব্যাস, যাওয়ার কথা ছিল ডট 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 এই বরাবর সরলরেখায়, কিন্তু যাচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। এটা 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 আপতিত রশ্মি, এটা প্রতিষ্ঠিত রশ্মি। সে কি করলো দেখো, এটা অভিলম্ব যদি হয়, অভিলম্বের যাওয়ার কথা ছিল এই বরাবর কিন্তু গেল এই বরাবর, অর্থাৎ অভিলম্বের এখান থেকে এখানে কি হলো, সরে এলো, কাছে সরে এলো, এই একটা ঘটনা। এখন আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলি আমরা, আপাতন কোণ। আই মানে কি, আই মানে তাহলে কি হলো, আপাতন কোণ। আর প্রতিষ্ঠিত রশ্মি এটা নাম দিয়ে দিলাম আর, তো তাহলে আর টি নাম দাও। এখানে এখানে কি হবে, এক্ষেত্রে কেসটা টু টু এ কি হবে, এক্ষেত্রে যাওয়ার কথা ছিল এই সোজা, এটাকে ডটেড লাইন দাও, এই 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 যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু যাবে কি এই বরাবর। দ্বিতীয় ক্ষেত্রে যাবে এই বরাবর, নাম দিয়ে দিলাম এক্ষেত্রেও ওটি। আপতিত রশ্মি আর ও, প্রতিষ্ঠিত রশ্মি ওটি। প্রথম ক্ষেত্রে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আসছিল তখন আপতিত রশ্মি আর ও, প্রতিষ্ঠিত রশ্মি আর টি, ওটি সরি। প্রথম ক্ষেত্রে কি হচ্ছিল দেখো, এইটা হচ্ছে আপতিত রশ্মি, এটা অভিলম্ব, তাহলে আপতন কোণ এটা, আর এটা প্রতিষ্ঠিত রশ্মি, এটা অভিলম্ব, তাহলে প্রতিসরণ কোণ হচ্ছে এটা, এটাকে বলি আমরা আর। ঠিক আছে, তাহলে আই হচ্ছে আপাতন কোণ, আপাতন কোণ, আর আর হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এখানে কৌণিক চ্যুতি কোনটা পেলাম, কৌণিক চ্যুতি হচ্ছে এইটাকে যদি থিটা ধরি আমরা, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার সময় কৌণিক চ্যুতি, কৌণিক চ্যুতিটা এখানে কোনটা বড়, আই বড়, আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড়। এক্ষেত্রে আমি লিখে দিলাম আই গ্রেটার দেন আর। যদি আই গ্রেটার দেন আর হয় তাহলে কৌণিক চ্যুতি কত হবে, আই থেকে তুমি আর বাদ দাও, এটাই হচ্ছে কৌণিক চ্যুতির পরিমাণ। তাহলে আমরা দুটো কেস এখানে বলেছি প্রথমেই, কেস ওয়ান লঘু থেকে ঘন, আর কেস টু এদিকে ঘন থেকে লঘু। লঘু থেকে ঘন মাধ্যমে এলে কি হবে, আপাতন কোণ আই, প্রতিসরণ কোণ যদি আর হয় তাহলে কৌণিক চ্যুতির মান হচ্ছে আই মাইনাস আর, অর্থাৎ এক্ষেত্রে আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে বড় হয় বলে আই থেকে আর বিয়োগ দিলাম। আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসার সময় কি হলো, এইটা এটা আপতিত রশ্মি, এটা অভিলম্ব, তাহলে এইটা হচ্ছে আমাদের আই আপাতন কোণ, আর অভিলম্ব ও এন ওয়ান, আর প্রতিষ্ঠিত রশ্মি ওটি, এই গোটাটা হবে আর এর মান। তাহলে এক্ষেত্রে ঘন থেকে লঘু মাধ্যমে এলে আলোক রশ্মি ঘন মাধ্যমে ঘন, এখানে লঘু থেকে ঘনতে এসেছিল, এবারে ঘন থেকে লঘুতে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসলে সেক্ষেত্রে আপতন কোণের মানটা প্রতিসরণ কোণের মান কোনটা বড় হচ্ছে, প্রতিসরণ কোণের মানটা বড় হচ্ছে, অর্থাৎ আর গ্রেটার দেন আই। তাই দ্বিতীয় ক্ষেত্রে কেস নাম্বার টু, কৌণিক চ্যুতি কিভাবে মাপবো আমরা, কৌণিক চ্যুতি সমান, এটা যদি থিটা হয় তাহলে থিটা সমান কি হবে, আর মাইনাস আই। ব্যাস, দুই পাশে দুটো চিত্রের মাধ্যমে আমরা চিত্র এখানে লিখলাম কেস ওয়ান, আর এটা হচ্ছে কেস নাম্বার টু। দুই পাশে দুটো চিত্রের মাধ্যমে আমরা কিন্তু প্রতিসরণের ব্যাপারটা ব্যাখ্যা দিতে পারলাম। তাহলে মূল জিনিসটা কি দাঁড়ালো, মূল জিনিসটা দাঁড়ালো যে আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে আপাতন কোণের মানটা প্রতিসরণ কোণের মানের চেয়ে বড় হয়, সেক্ষেত্রে কৌণিক চ্যুতির মান হয় আই মাইনাস আর। আর আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় সেক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান বেশি হয়, তখন কৌণিক চ্যুতির মান হবে আর মাইনাস আই। ব্যাস, এটুকু লিখে দিতে পারলেই বরাদ্দ নম্বর যা থাকবে সব পেয়ে যাবে, ছবি মাস্ট। ঠিক আছে, তো চলো, এই হচ্ছে আমাদের 12 দাগের কোয়েশ্চেনের উত্তর। এবারে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 13, 14, দুটো কোশ্চেন বাকি রয়েছে। প্রথমে আমরা 14 দাগের প্রশ্নটা করে নেব। ঠিক আছে, এই প্রশ্নটি যদি মাধ্যমিকে আসে বা টেস্টে আসে তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান কিভাবে করব। দেখো, প্রশ্নটা বলেছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। তাহলে আমরা কি জানি, আমরা জানি প্রতিসরাঙ্কের সংজ্ঞায় আমরা কি জানি, মিউ যেটা প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে প্রতিসরাঙ্কের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি প্রতিসরাঙ্ক যদি আমরা মিউ দ্বারা প্রকাশ করি তো মিউ সমান কি হয়, সাইন আই বাই
সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। এর মান দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো প্রতিসরাঙ্কের মানটা কত, √2। তাহলে মিউ এর জায়গায় লিখে দিলাম √2, প্রতিসরাঙ্কের মান মিউ √2 সাইন। আর একটা জিনিস দেওয়া আছে দেখো, ভালো করে বুঝবে কোশ্চেনটা, যে আপাতন কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আইটা যদি আপাতন কোণ হয়, তাহলে আই এর জায়গায় লিখলাম 45 ডিগ্রি, আর আর এর মান জানি না, তাহলে রেখে দিলাম সাইন আর, রেখে দিলাম। এখানে আই সমান, যেহেতু আই সমান 45 ডিগ্রি, ব্যাস। প্রতিসরাঙ্ক মিউ এর জায়গায় লিখলাম √2, আর আপাতন কোণ আয়ের জায়গায় লিখলাম 45। এখন ত্রিকোণমিতির অঙ্ক তোমরা জানো, ত্রিকোণমিতিতে সাইন 45 এর মান কত হয়, 1/√2 সমান বাই সাইন আর, ঠিক আছে। কোনাকুনি গুণ করো, তাহলে সাইন আর যদি এখানে নিয়ে আসি, সাইন আর সমান 1/√2 ইন্টু এই √2টা তলে চলে এলে 1/√2, দুটো √2 তলে যদি গুণ করি তাহলে হবে হাফ। এবার তোমরা আমাকে বলো, সাইন সাইন আর সমান যদি হাফ হয়, তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, সেই ছক থেকে, ত্রিকোণমিতিক ছক থেকে আমরা বলতে পারি সাইন সাইন কত ডিগ্রির মান হাফ, না সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30। তাহলে সাইন আর সমান যদি সাইন 30 হয়, আর এর মান কত হবে, 30। আর পেয়ে গেলাম আমরা 30, আর আয়ের মান কত দেওয়া ছিল, 45। অর্থাৎ আপাতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি। আমি একটা ছবি আঁকিয়ে দিই, তোমরা তাহলে বুঝতে পারবে। এটা বিভেদ তল, এটা অভিলম্ব। এটা আপাতন কোণ যদি 45 ডিগ্রি হয়, আর প্রতিসরণ কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে সেই ডটেড লাইন যে বরাবর যাওয়ার কথা ছিল, তাহলে এই কৌণিক চ্যুতির মান কত হবে বলো, গেস করো। 45 থেকে 30 বাদ দিলে 15 ডিগ্রি, তাই না? তাহলে আমরা লিখবো অতএব কৌণিক চ্যুতি, কৌণিক চ্যুতি কত হবে, 45। তো এখানে আমরা লিখবো আপাতন কোণ মাইনাস, আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, অর্থাৎ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে 15 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের 14 দাগের গাণিতিক সমস্যার সমাধান। এবং পরীক্ষার জন্য আবারও বলি, অঙ্কটা কিন্তু ভিভিআই। ভালো করে আরেকবার দেখে নাও অঙ্কটা। প্রতিসরাঙ্কের মান মিউ হলে মিউ সমান স্নেলের সূত্র, যেটা আলোর প্রতিসরণের সেকেন্ড ল, যেটা স্নেলস ল, সেখানে আমরা জানি সাইন আই বাই সাইন আর সমান মিউ। মিউ এর মান, প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে কত, √2। আপাতন কোণ আয়ের মান কত, 45। বসিয়ে আমরা পেলাম √2 সমান সাইন 45 বাই সাইন আর। তাহলে এখানে সাইন 45 এর মান আমরা জানি 1/√2, সেখান থেকে পেলাম কোনাকুনি গুণ যদি করি, তাহলে সাইন আরটা এখানে লিখলাম, √2টা 1/√2 আকারে লিখলাম। তাহলে 1 উপরে 1, √2 গুণ করলে 2, তাহলে সাইন আর এর মান হাফ। এখন সাইন আর মান যদি হাফ হয়, হাফ হচ্ছে সাইন 30 মান, তার জন্য এখানে হাফের বদলে লিখলাম সাইন 30। সাইন সাইন মনে মনে কেটে দাও, তাহলে আর এর মান হয়ে গেল 30 ডিগ্রি। আর মানে প্রতিসরণ কোণ, আপাতন কোণ কত ছিল, 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ কত পেলাম, 30 ডিগ্রি। তাহলে দ্য আনসার ইজ 45 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। এটাই হচ্ছে কৌণিক চ্যুতির মান, ঠিক আছে। এই ছিল আমাদের 14 দাগের একটি সুন্দর গাণিতিক সমস্যার সমাধান। এবারে লাস্ট কোশ্চেন, যেটা এড়িয়ে গিয়েছিলাম, 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কটি একবার দেখে নাও, তোমাদের সামনে রয়েছে 13 দাগের অঙ্ক। সেটা হচ্ছে যে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক লাল ও বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে দেওয়া আছে তোমার মিউ আর, আর মানে রেড, তাই না, আর হচ্ছে মিউ ভি। তাহলে তোমাকে দেখাতে হচ্ছে যে মিউ ভি গ্রেটার দেন মিউ আর। দেখে নাও একবার, এটা একটু আলাদা কোশ্চেন, যদি কখনো পরীক্ষায় চলে আসে করে রাখা ভালো। দেখে নাও, দেখো আমরা আলোর প্রতিসরাঙ্ক যেটা এতক্ষণ পড়ছিলাম, সেই প্রতিসরাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি, আমরা কোশ্চেন নাম্বার কত, 13 দাগে প্রতিসরাঙ্ক মিউ সমান আমরা কি বললাম, সি বাই ভি। মনে পড়ে, সি মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর গতিবেগ, মানে যে মাধ্যমে আছে ওই মাধ্যমে আলোর গতিবেগ, ব্যাস। তো এখানে মিউ এর জায়গায় যদি আমরা লাল
লাল বর্ণের প্রতিসরাঙ্ক ধরি, তাহলে মিউ আর দিলাম এখানে, ঠিক আছে। লাল বর্ণের বেলায় আর ওয়ার্ডটা ব্যবহার করব, আর বেগুনি বর্ণের বেলায় আমরা ভি কথাটা ব্যবহার করব। তাহলে মিউ আর সমান কি হবে, তাহলে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ যা ছিল তাই, ভি এর জায়গায় ওই মাধ্যমে আলোর গতিবেগ ভি আর ধরে নিলাম, ঠিক আছে। আর মিউ ভি যদি বলি আমরা বেগুনি বর্ণের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক, তাহলে কি হবে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সি তো একই থাকবে, এটা কত হয়ে যাবে, গতিবেগটা হয়ে যাবে ওই মাধ্যমে আলোর গতিবেগ হয়ে যাবে ভি ভি, তাই না। ওটা হবে ভি আর, আর এটা হবে ভি ভি। তাহলে আমরা 1 নং আর 2 নংকে যদি ভাগ করি তাহলে কি পাবো বলো তো, 1 নং আর 2 নং যদি ভাগ, এটা 2 নং, তাহলে মিউ আর বাই মিউ ভি সমান কি পাবো, এইটা বাই এটা, মানে গুণ করলে ভি ভিটা উঠে যাবে উপরে, ভি আরটা তলে চলে আসবে। এটা কি করে পেলাম, 1/2 করে পেলাম, তাই না। ব্যাস, এবারে এইখান থেকে দেখো আমরা যে সমীকরণটা পেলাম, মিউ আর বাই মিউ ভি সমান ভি ভি বাই ভি আর, এইখান থেকে আমরা বলতে পারি যে লাল ও বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য আবার যদি ধরে নিই আমরা আলাদা আলাদা করে, তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর ক্ষেত্রে দেখো ল্যামডা আর, যদি তরঙ্গ দৈর্ঘ্য ধরি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য ধরো ল্যামডা আর, আর বেগুনি আলোর ক্ষেত্রে ধরো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ভি, তখন আমরা কি লিখতে পারি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি লিখতে পারি এখানে, তখন লিখতে পারবো যে এই যে ভি ভি বাই ভি আর সমান আমরা লিখতে পারবো ল্যামডা ভি বাই ল্যামডা আর। তাহলে লিখতে পারি ভি ভি বাই ভি আর সমান ল্যামডা আর ল্যামডা ভি বাই ল্যামডা আর, ঠিক আছে। ব্যাস, এবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য ভি ভি বাই ভি আর সমান যদি ল্যামডা ভি বাই ল্যামডা আর হয়, তাহলে ওখানে আবার ওখানে আমরা পেয়েছিলাম মিউ আর বাই মিউ ভি সমান ভি ভি বাই ভি ভি আর, তাহলে আমরা ফাইনালি কি পেলাম, ফাইনালি পেলাম মিউ আর বাই মিউ ভি সমান ল্যামডা ভি বাই ল্যামডা আর, তাই না। ফাইনালি এখান থেকে আমরা পেতে পারি কি পেলাম, মিউ আর বাই, এখানে দেখো মিউ আর বাই মিউ ভি সমান ল্যামডা ভি বাই ল্যামডা আর, ঠিক আছে, ল্যামডা ভি বাই ল্যামডা আর। তো এখানে লালের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেগুনির চেয়ে বড়, লালের তরঙ্গ দৈর্ঘ্যটা যেহেতু বেগুনির চেয়ে বড়, এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট, তাই আমরা কি লিখতে পারি যে লালের তরঙ্গ দৈর্ঘ্যটা বেগুনি আলোর চেয়ে বড় বলে লালের তোমার প্রতিসরাঙ্কের মান কিন্তু কম হয়ে যাবে। তার জন্য এই লালের এটা যেহেতু এটার চেয়ে বড়, দেখো তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বড়, তার জন্য আমরা উল্টোটা কি বলতে পারি, লালের তরঙ্গ দৈর্ঘ্য বড় বলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি মিউ ভি গ্রেটার দেন মিউ আর, এইটুকুই, ঠিক আছে। একবার দেখে নাও স্ক্রিনে, তোমাদের স্ক্রিনে দেখে নাও কি লেখা আছে। কোন নির্দিষ্ট বর্ণের ক্ষেত্রে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি আমরা জানি, সাইন আই বাই সাইন আর সমান মিউ সমান সি বাই ভি। তো এখানে দেখো মিউ আর সমান সি বাই ভি আর, আবার মিউ ভি সমান সি বাই ভি ভি, তাহলে ভাগ করে আমরা কি পেলাম, মিউ আর বাই মিউ ভি সমান ভি ভি বাই ভি আর। এখন তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক দিয়ে আমরা পেলাম লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা আর এবং বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা ভি হয়, সেক্ষেত্রে দেখো তোমার ভি ভি বাই ভি আর সমান ল্যামডা ভি বাই ল্যামডা আর। তো ওখান থেকে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য ইজ গ্রেটার দেন বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য, তাই কি পেলাম মিউ ভি গ্রেটার দেন মিউ আর, প্রমাণিত, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 13 উত্তর। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই করে দিতে পারবো। তো এই ছিল মাধ্যমিকের লাইট তথা পঞ্চম অধ্যায় আলোক বিজ্ঞানের আলোর যে 14টি
সাজেশন প্রশ্ন বলতে পারো, সেই প্রশ্নের উত্তর সমূহ। তো সবাইকে আসন্ন টেস্ট পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আজকের ক্লাস। পরীক্ষার দিনগুলো টেনশন মুক্ত হয়ে ফ্রি মাথায় পরীক্ষা হলে ঢুকবে, অযথা কোনো দুশ্চিন্তা করার কিছুই নেই। টেস্ট পরীক্ষা হচ্ছে তোমার নিজের পরীক্ষা, নিজেকে আয়নার সামনে দাঁড় করানো। এখানকার রেজাল্টের বিচারেই কিন্তু তোমার আসন্ন মাধ্যমিক পরীক্ষা কেমন হতে চলেছে তার একটা ইঙ্গিত তুমি পেয়ে যাবে, ঠিক আছে, তার একটা সিগন্যাল পেয়ে যাবে। সেই সিগন্যাল অনুযায়ী টেস্টের পরের ট্রিটমেন্ট তারপরে হবে। এখন আপাতত তোমরা টেস্ট পরীক্ষাকে এনজয় করো, প্রত্যেকের রেজাল্ট ভালো হোক এই কামনায়। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।